আমাদের মার্কসের ভিউ অ্যাবাউট ল। Now, what does this tell us about the law? তাহলে মার্কসের ভিউটা কি অ্যাবাউট ল? মার্কসের ভিউ অ্যাবাউট ল। তাহলে মার্কস যেটা বলছে সেটা হচ্ছে যে ল অ্যাটেম্পটস টু কিপ পেস উইথ দ্য সোশ্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল চেঞ্জ, at first attempts to regulate the working day an exceptional piece of legislation. তার মানে লগুলা চেঞ্জ হবে সোসাইটি চেঞ্জ হওয়ার সাথে সাথে, টেকনোলজিক্যাল চেঞ্জ হওয়ার সাথে সাথে, এবং সোসাইটিতে যখন চেঞ্জ হবে তখন লগুলো এমনভাবে চেঞ্জ করা হবে ওয়ার্কিং ডে, ওয়ার্কিং আওয়ার্স, এগুলা সোসাইটির যেটা রুলিং ক্লাস তাদের প্রেফারেন্স অনুযায়ী লটাকে ইনেক্ট করবে। তার মানে লয়ের চেঞ্জেস হবে, কিন্তু এটা চেঞ্জটা হবে হচ্ছে টু বেনিফিট দ্য রুলিং ক্লাস। ঠিক আছে, তার মানে সোসাইটি চেঞ্জেসের সাথে সাথে লটাকে ওরকম ভাবেই চেঞ্জেস গুলো করে নিতে হবে টেকনোলজিক্যাল চেঞ্জেসের সাথে সাথে। তাহলে দ্য ক্রিয়েশন অফ এ নর্মাল ওয়ার্কিং ডে, তারপর দ্য প্রোডাক্ট অফ এ প্রোডাক্টিভ protected civil war, more or less disassembled between the capitalist class and the working class. মার্কসের যে কনক্লুশন যেটা, সেটা হচ্ছে যে মানে যে লগুলা মোটামুটি ভাবে কিছু ল যেগুলা ওয়ার্কিং ক্লাসের বেনিফিটের জন্য মেক করতে বাধ্য হয়েছে, সেটা হচ্ছে বিকজ অফ দেয়ার রিভলিউশন। তাহলে ওয়ার্কিং ক্লাস যদি রিভলিউশন না করতো তাহলে রুলিং ক্লাস অলওয়েজ তাদেরকে তাদের এই প্রফিট মেকিং এর জন্য বা মানি মেকিং এর জন্য তারা ব্যবহার করতে থাকতো। তার মানে যে অ্যাচিভমেন্ট গুলো হয়েছে সেটা হচ্ছে গিয়ে রুলিং ক্লাসের এগেইনস্টে লগুলো তখনই তারা মেক করতে পারছে যখন তারা একসাথে হয়ে একটা রিভলিউশন করতে পেরেছে। এবং ল কি তাহলে জাস্টিস এনশিওর করতে পারে কিনা, মানে মার্কসের কথা হচ্ছে যে না, ল দিয়ে কখনোই জাস্টিস হবে না। সোশ্যাল জাস্টিস বা সামাজিক ন্যায় বিচার এটা তো ল কখনোই করতে পারবে না, কারণ ল অরিজিনেটই হয়েছে হচ্ছে গিয়ে একটা গ্রুপের বেনিফিটের জন্য। তার মানে রুলিং ক্লাসের বেনিফিটের জন্যই লটা মেক করা হয়েছে। তাহলে যেই লটা তারা তৈরি করছে এখানের ভিতরে, তারা তো তাদের তাহলে প্রফিট মেকিং তাকে করতে হবে। তাহলে ওয়ার্কার যারা থাকবে, ওয়ার্কারদের যদি অপারেশন না হয়, ওয়ার্কারদের লেবারটা যদি সারপ্লাস ভ্যালুটা যদি সে স্টিলই করতে না পারে, তাহলে তো সে কখনোই রিচ হতে পারবে না। তাহলে এটার জন্য তো ল তো কখনোই তোমার আনবায়াসড ছিল না, ল তো কখনোই নিউট্রাল ছিল না, যে ল কখনোই তোমার রুলিং ক্লাস বা ওয়ার্কিং ক্লাসের ব্যাপারে নিরপেক্ষ, এরকম তো ল কখনোই ছিল না। তাহলে যেই লটা এই রুলিং ক্লাসের বেনিফিটের জন্য মেক করা হয়েছে, এই লটা দিয়ে তুমি কিভাবে জাস্টিস এনশিওর করবে ইন দ্য সোসাইটি? এটা কোনোভাবেই পসিবল না, ঠিক না জিনিসটা? তাহলে মার্কস সমালোচনা করছে হচ্ছে যে ল কখনোই জাস্টিস এনশিওর করতে পারবে না। তাহলে if what is central is the relation of means of production, then social change can only be achieved by those who universally exploited and joining together. তার মানে আমরা যদি সোশ্যাল জাস্টিস এনশিওর করতে চাই তাহলে ওই ওয়ার্কিং ক্লাসটাকে পাওয়ারে আসতে হবে। ওয়ার্কিং ক্লাসটা যদি পাওয়ারে আসে, এটা ট্রেড ইউনিয়নের মাধ্যমে হোক, সিভিল ওয়ারের মাধ্যমে হোক, তখন ওয়ার্কিং ক্লাস জাস্টিস এনশিওর করতে পারবে। তাহলে অনলি ওয়ে হচ্ছে এইটাই, যে এখন যে ইকোনমিক অর্ডারটা আছে সেটাকে সম্পূর্ণভাবে ডেমোলিশ করে দিয়ে নতুন একটা ইকোনমিক অর্ডার আসবে। মিনস অফ প্রোডাকশনের ওনারশিপটা স্টেটের কাছে চলে যাবে, কমন ওনারশিপ হয়ে যাবে। এছাড়া তোমার রিভলিউশন ছাড়া কোনোভাবেই সোশ্যাল জাস্টিস এনশিওর করা যাবে না। এবং আমরা দেখে আসছিলাম যে স্টেট
তোমার অলওয়েজ একটা ডিটাচড ইনস্টিটিউশন। স্টেট কখনোই তোমার মানে দুইটা ক্লাসকে ইকুয়ালি দেখে না। স্টেট সবসময় ইউজ করে হচ্ছে গিয়ে রুলিং ক্লাস তাদের বেনিফিটের জন্য। তাহলে ল এবং স্টেট এই দুইটাকেই মার্কস যেটা বলতে চায় সেটা হচ্ছে একটা উইপন অথবা অ্যাপারাটাস, অথবা আমরা বলতে পারি হচ্ছে অপারেশন করার জন্য একটা দুইটা টুলস। লটাকে ইউজ করে হচ্ছে রুলিং ক্লাস অপ্রেস করার জন্য, স্টেটও ইউজ করে হচ্ছে রুলিং ক্লাস অপ্রেস করার জন্য। স্টেটের মধ্যে চলে আসে অল পাবলিক বডিজ, পুলিশ, আর্মি, সবাইকেই স্টেট, সবাই তো স্টেট মিলেই তো স্টেট। তাহলে স্টেট এবং ল এই দুইটাই কার হাতে? বর্জুয়াদের হাতে, মানে রুলিং ক্লাসের হাতে। দুইটা দিয়েই অপ্রেসটা করা হয় আসলে। তার মানে এই দুইটা যখন অপ্রেস করে স্টেট এবং ল, মানে এই অপারেশনটা মাধ্যমে তারা যেটা করতে চায়, যে তারা জানে যে রুলিং ক্লাস, যে আমরা যদি অপ্রেস করতে চাই আমাদের অপারেশনটা তো তারা টলারেট করবে না, ওয়ার্কিং ক্লাস তো টলারেট করবে না। তাহলে এটা যদি টলারেট না করে তাহলে কি করতে হবে? তাহলে ল মেক করতে হবে। তারপরে স্টেটের যে অর্গানগুলো আছে এগুলোকে কাজে লাগাতে হবে। যে কোনো ওয়ার্কিং ক্লাসের কোনো মেম্বার যদি কোনো রিভল্ট করতে চায়, এটার এগেইনস্টে যদি কিছু বলতে চায়, তাহলে স্টেটের ওই অর্গানটা তখন তাদেরকে সাপ্রেস করে ফেলবে, অপ্রেস করে ফেলবে। ঠিক না জিনিসটা? তাহলে ল অথবা স্টেটকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়, যেটা এভরিওয়ানস ইন্টারেস্ট প্রোটেক্ট করবে, আসলে অ্যাকচুয়ালি জিনিসটা এরকম। ঠিক আছে? তাহলে ওনার যদি কোশ্চেনে জানতে চায় যে হোয়াট ইজ দ্য রোল অফ ল অ্যাকর্ডিং টু মার্কস, তখন আমরা বলে দিব যে মার্কসের কথা অনুযায়ী ল এর রোলটা হচ্ছে দুইটা, প্রায় পরীক্ষার সময় আসে যে ল কি কাজ করে বা স্টেট কি কাজ করে। তখন তুমি বলবো যে ল এবং স্টেটকে দুইটা কাজে ব্যবহার করা হয়। ল ইজ ইউজড অ্যাজ এ মেথড অফ কোয়েরশন, মানে অপ্রেস করার জন্য, এবং হচ্ছে তোমার আইডিওলজি। এটা প্রায় পরীক্ষায় আসে যে লকে কি কোন দুইটা কাজে ব্যবহার করা হয়, বা ল এর দুইটা ফাংশন কি অ্যাকর্ডিং টু মার্কস। মার্কস তার দাস ক্যাপিটাল বই, যেটা 3টা ভলিউমে লিখছে, এখানে উনি তোমার এই ল এজ কোয়েরশন এবং ল এজ আইডিওলজি এটাকে উনি এক্সপ্লেন করেছে। তাহলে কোয়েরশন বলতে বোঝাচ্ছে যে তোমার মানে এমন লটা মেক করবে যে লটা দিয়ে সে তোমার ওয়ার্কিং ক্লাসের অপারেশনটাকে সে ভ্যালিড করে নিবে। ওয়ার্কিং ক্লাসের অপারেশনটাকে সে ভ্যালিড করে নিবে। ঠিক আছে? অপারেশনটাকে সে ভ্যালিড করে নিবে। তাহলে ল বলে দিবে হচ্ছে যে এই জিনিসটা ভ্যালিড। ঠিক আছে? যখনই ওয়ার্কিং ক্লাস বলতে যাবে যে এই আইনটা কেন, এই আইনটা তো আমার জন্য ঝামেলার হয়ে যাচ্ছে, আমাকে তো অপ্রেস করতেছে এখানে, আমি তো আমার ওয়ার্কের মানে ভ্যালুটা পাচ্ছি না, এখানে আমি যে প্রোডাকশনটা করে দিচ্ছি এখানের মধ্যে আপনি তো পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে দ্য হোল অফ মাই ওয়ার্কস ভ্যালু। আমি করতেছি ওয়ার্ক, কিন্তু ভ্যালুটা আপনি পাচ্ছেন। হ্যাঁ, তো এখানে তো তাকে লো ওয়েজটা দিয়ে, হ্যাঁ, তার উপরে হাই রেন্ট দিয়ে তার কাছ থেকে সব টাকা নিয়ে নিচ্ছে কি? রুলিং ক্লাস। তো এখন সে যখন প্রতিবাদ করতে যায় তখন বলে যে আইনিতেই এটা বলা আছে এখানে। তার মানে আইনে যত টাকা বলা আছে হচ্ছে মিনিমাম ওয়েজ, লেবার লতে যেটা মিনিমাম ওয়েজ দেওয়া আছে ওইটাই তো পে করা হয়েছে। তাহলে আমি অন্যায়টা করলাম কোথায়? ব্যাপারটা কি বোঝা গেছে? তার মানে লটা কিন্তু কে কে ইউজ করলো? রুলিং ক্লাস ইউজ করলো হচ্ছে একটা খারাপ জিনিস, একটা আনলফুল জিনিসকে লফুলের একটা ব্যানার লাগানোর জন্য, একটা পোস্টার লাগানোর জন্য। এটাকে ডিসগাইজ হিসেবে ব্যবহার করলো লটাকে। ব্যাপারটা কি আসলে ট্রু না জিনিসটা? অনেক কিছুই আমাদের কাছে মনে হয় যে এটা তো আসলে ঠিক না, কিন্তু যারা রুলিং ক্লাস তারা বলে যে না, এটা তো আইনে বলা আছে। ঠিক না জিনিসটা? তো রুলিং ক্লাসটা জানে যে তাদের কাছে প্রপার্টি আছে, প্রপার্টি তাদেরকে রেখে দিতে হবে, এই প্রপার্টি কোনোভাবেই যেন ওয়ার্কিং ক্লাস না পায়।
তাহলে এটা করার জন্যই তারা তোমার এই কাজটা করে থাকে। তার মানে এখানে ছবিটা অবশ্য আসে নাই, এটা ওই মানে আমি পরে ইয়েতে আপলোড করে দিব। মানে এই যখন মানুষজন প্রিমিটিভ সোসাইটিতে ছিল তখনও ল ব্যবহার করা হয়তো অপ্রেস করার জন্য। তারপরে এইখানে তোমার যখন কলোনি আসলো, মানে ব্রিটিশরা কলোনি করলো, সেখানেও লটাকে ব্যবহার করছে। এগুলো হচ্ছে প্রিমিটিভ সোসাইটি। আর এখনো কিন্তু পুলিশের মাধ্যমে লটাকে ব্যবহার করা হচ্ছে। তার মানে অপারেশনের জন্য সবসময় লোকজন ছিল, অলওয়েজ। এই আগে শ্রমিকদেরকে অপ্রেস করতো যারা এগ্রিকালচারাল কাজ করতো। তারপরেও কিন্তু তোমার ওই যে জমিদারি প্রথা যখন ছিল তখনও কিন্তু অপারেশন হতো। তখন ওই যে খাজনা আদায়ের যে লটা, এটা তারা কিন্তু ভ্যালিড করে নিছে, তোমাকে খাজনা দিতে হবে। আর এখনো যখন পুলিশ মানে অপ্রেস করে, ধরো যে তোমার এই যে গরম পানি ছিটায়, টিয়ার গ্যাস ছিটায়, এখানে কিন্তু বলতেছে যেটা লফুল। তুমি তোমার লফুল ডিমান্ড করতে যাবা, কিন্তু সে বলবে যে তোমার উপরে আমার এরকম ভাবে এই মিটিংটাকে ডিসবার্স করে দেওয়াটা ছিল হচ্ছে লফুল, আইনে বলা আছে যে তোমরা গন্ডগোল করতেছো। ব্যাপারটা কি ঠিক না? এরকমই কিন্তু হয়ে আসে জিনিসটা। তাহলে ল তো ইউজ করা হয় কি করার জন্য? অপ্রেস করার জন্য। ল এর আরেকটা ফাংশন যেটা বলতে চাই হচ্ছে মার্কস, তাহলে তুমি অপারেশন নিয়ে লিখবো, অপারেশন নিয়ে কয়েকটা কেসেস এর নাম দিয়ে দিবা। বুঝছো ব্যাপারটা? পরীক্ষার সময় আমি দিয়ে দিব এটা গ্রুপে। যেমন ধরো যে তুমি কয়েকটা কেসের নাম দিবা, সেরকম হচ্ছে যেমন ধরো যে নিউরেমবার্গ লস, এটা অবশ্যই হ্যান্ড আউটে নাই, এটা খাতায় লিখে রাখতে পারো, অথবা আমি দিয়ে দিব যে নিউরেমবার্গ লস যেগুলা, যে তোমার জার্মানিতে হিটলার যে লটা মেক করছিল যে জিউদেরকে মেরে ফেলা যাবে এবং এটা লফুল। তাহলে তুমি আইন করে তোমার জিউদেরকে মারাটা লফুল করে দিয়েছে। এখন আবার উল্টা হইতেছে, ইসরায়েল আবার ল মেক করে গাজাকে আবার গাজার প্যালেস্টাইনিয়ান পিপলকে মেরে ফেলতেছে। ওরা বলতেছে আমরা আইনসম্মত কাজ করতেছি। ব্যাপারটা কি বুঝে গেছে? ল কে ইউজ করে কিভাবে, দেখো। তারপরে ইউনাইটেড স্টেটসে একটা ল তৈরি করছিল 1870 1960-র দিকে। সেটা হলো কি, যে বাসে যদি কালো মানুষ উঠে তাকে নামায় দেওয়া যাবে। পাবলিক ফেসিলিটি যে আফ্রিকানদেরকে ট্রান্সপোর্টেশন, এডুকেশন, সব জায়গায় তাদেরকে ডিসক্রিমিনেশন করতে পারবা, তোমার ওই ব্ল্যাক আফ্রিকানদের। তাহলে ল দিয়ে তুমি কোনটাকে জায়েজ করে নিচ্ছ? এই ডিসক্রিমিনেশনটা। তারপরে ইন্ডিয়ান রিমুভাল অ্যাক্ট, ওটা আমাদের ওই ইন্ডিয়ান না, নরেন্দ্র মোদীর ইন্ডিয়ান না, এটা হচ্ছে আমেরিকাতে যারা রেড ইন্ডিয়ানস, হ্যাঁ, তাদেরকে রিমুভাল অ্যাক্ট করছিল যে তাদেরকে সরাই দেওয়া হবে 1830 সালে। আইন করে তুমি ওখানের যারা স্থানীয় অ্যাবরিজিনালস, তাদেরকে তুমি সরাই দেওয়ার জন্য আইন তৈরি করতেছো। সাউথ আফ্রিকাতে, এখানে তো তোমার যে নেলসন ম্যান্ডেলা তো অনেক বছর জেলে জেলে ছিল, ওখানেও তোমার এই যেরকম ব্ল্যাকদেরকে ডিসক্রিমিনেট করার জন্য তারা ল মেক করেছিল। তারপর ইউনাইটেড স্টেটস থেকে চাইনিজ যারা লেবারার্স, হ্যাঁ, তাদেরকে রিমুভ করার জন্য 1882-তে তারা আইন তৈরি করেছে। এরকম অনেক ল আছে, তুমি এক্সাম্পলস দিতে পারবা, সার্চ করে একটু রিসার্চ করলেই তোমার বের হয়ে যাবে। এই দেখো, ব্ল্যাক পিপলদেরকে পুরাই মারতেছে 1836-এ। এখন তোমার তো কিছু করার নাই, মানে আইন করেই তো এটা বলা হয়েছে। না, কোনোভাবেই যতই একটা মানুষ প্রবলেম ক্রিয়েট করুক, তুমি তো বলতে পারবে না যে তাদেরকে মারাটা আনলফুল হবে না। তারা তো কীট পতঙ্গ না, তারা তো মানুষ, ঠিক না? এটা তো কোনোভাবেই করা যাবে না যে জিউদেরকে মারাটা তোমার আনলফুল হবে না। এটা কিভাবে করা যায়? এটা তো কোনোভাবেই জাস্টিফাইড না। যে কোনো দেশের সংবিধানে রাইট টু লাইফ, তারপরে হচ্ছে ডিগনিটি অফ লাইফ, এরকম সব দেশেই থাকে। এটাই তো প্রথম দিকে আমরা বলতে পারি যে এটা না থাকলে তো অন্য সাবসিকুয়েন্ট রাইটস গুলো আসে না। এরকম কিছু ল যে তোমার অপারেশনের জন্য ব্যবহার করা, এটা তুমি বলে দিবে। সেকেন্ড হচ্ছে যে লকে ইউজ করে হচ্ছে রুলিং ক্লাস আইডিওলজি হিসেবে। তার মানে রুলিং ক্লাস যেটা চায়, যে তারা যেটা চিন্তা করে, হ্যাঁ, সোসাইটিকে, ওই চিন্তাটা ঢুকাই দিতে হবে হচ্ছে ওয়ার্কিং ক্লাসের মধ্যে। বুঝে গেছে জিনিসটা? তাদের আইডিওলজিটা ট্রান্সমিট করতে হবে, তাহলে তোমার তাদের জন্য সুবিধা হয় সোসাইটিতে, তাদের মতো করেই সবকিছু কন্টিনিউ হতে থাকবে। তাহলে তো তোমার
যে এটা এটা হচ্ছে হিডেন ভাবে করা, এটা মানে অপারেশনটা হচ্ছে ডাইরেক্ট, কিন্তু এটা হচ্ছে হিডেন ভাবে তারা করবে, যে লকে তারা ইউজ করে একটা আইডিওলজি হিসেবে। তাহলে মানে দ্য কনভেনশনাল মেইন স্ট্রিম আইডিয়াস, এটা সবই হচ্ছে গিয়ে তোমার ডোমিনেন্ট ক্লাসের আইডিয়াস। The ideological nature of law is that it is supposed to be a matrix of complex values and beliefs, যে তাদের কিছু বিলিফ ভ্যালুস এটা ট্রান্সমিট করবে রুলিং ক্লাস টু দ্য ওয়ার্কিং ক্লাস। তার মানে আমরা যেটা এক্সাম্পল দিয়েছিলাম লাস্ট ক্লাসে, যে একটা দুইটাই লিফট থাকবে এবং বলবে দুইটা লিফটই তুমি উঠতে পারবা, কিন্তু রিচরা শুধু তাদের লিফটটাকে ঠিক রাখবে, এটা দিয়ে তারা উঠে যাবে, কিন্তু এই লিফটটা আসলে ভাঙাই থাকবে, এটা দিয়ে কখনো উঠা যাবে না। তাহলে একটা আইডিওলজি কিন্তু ক্রিয়েট করছে, দুইটা লিফট আছে, একটা আমাদের জন্য আর একটা আরেকজনের জন্য। ব্যাপারটা কি বুঝে গেছে? কিন্তু এইটা সবসময় কি থাকবে? ব্রোকেন। তাহলে লকে মানে আমরা তো একটা এক্সাম্পল দিলাম আমরা, মানে লটাও এরকম ভাবে ইউজ করা হয় যে তোমার অ্যাপারেন্টলি মনে হবে যে ইট ইজ গিভিং ইউ রাইটস, কিন্তু আসলে এটা তোমাকে রাইটস দিচ্ছে না। হ্যাঁ, এটা আমরা বলতে পারি যে তোমার আমরা যে সোসাইটিতে যে কনসাসনেসটা আছে আমাদের, মানে যে ভ্যালুটা বা বিলিফটা, এই বিলিফটা মার্কস বলতে চাচ্ছে যে এটা তোমার বিলিফ না, এটা তোমার ভ্যালুস না। আমরা যে ভ্যালুটা, আমরা যেই চোখে আসলে পৃথিবীটাকে দেখি, এটা হচ্ছে রুলিং ক্লাসের চোখ দিয়ে আমরা দেখতেছি, কারণ তারা তাদের ভ্যালুটা, তাদের বিলিফটা আমাদের মধ্যে স্প্রেড করে দিয়েছে এবং এটা তাদের বেনিফিটের জন্যই তারা করেছে। তারা এক্সিস্টিং সোশ্যাল অর্ডারকে যেভাবে দেখে ঠিক সেভাবে তোমাকে দেখতে বলতেছে। তার মানে এই যে ধরো যে মানে এটা জাস্ট দেখার জন্য যে এডুকেশন সিস্টেমটা তারা এইভাবে করবে যে যেন তাদের ডোমিনেশনটা খাটানো যায়। বাংলাদেশে কিন্তু রিসেন্টলি এডুকেশন সিস্টেমটা যেভাবে চেঞ্জ হয়েছে, অনেকটুকু নাকি তোমার ডেটেরিয়েট করেছে মানে বাংলা মিডিয়ামের ইয়েগুলো। তার মানে কি যে তোমার এডুকেশনটা এমন ভাবে হবে যেন রুলিং ক্লাস তাদের বেনিফিটস গুলা পায়। এটা অন্য কোনো দেশের স্বার্থের জন্য হতে পারে, এটা ইংলিশ মিডিয়ামে যেন মানুষজন বেশি চলে আসে এটার জন্য হতে পারে, আবার এটা মানে কারেন্ট মানে তোমার মানে একটা বড় একটা অবজেক্টিভ থাকতে পারে যে যদি কোনোভাবে তারা আনএডুকেটেড থাকে তাহলে তারা তাদেরকে রুল করাটা কি হবে? ইজি হবে। এখন তুমি ধরো পত্রিকাতে নিউজ পড়তেছো, ঠিক আছে, এখানে সবাই নিউজ পড়তেছে, কিন্তু আঙ্গুল দিয়ে কিন্তু দেখে বোঝানো হচ্ছে যে তুমি কোনটা পড়বা নিউজ পেপারে, এটা প্রি ডিটারমাইন্ড। তার মানে তুমি তো ওয়ার্ল্ডের ভিউটা যেটা, এটা তুমি পাচ্ছ না। কিন্তু তোমাকে তুমি বাইরে থেকে কালার নেচার দেখে ছবি আঁকতে পারবা, কিন্তু তোমাকে বলা হয়েছে এইভাবেই ছবি আঁকার জন্য, তুমি কোনোভাবেই বাইরে দেখতে পারবা না। তার মানে ইউ আর সিইং দ্য ওয়ার্ল্ড রুলিং ক্লাসের পার্সপেক্টিভ থেকে। ও তোমাকে যেটা দেখাইতে চায় সেটা দিয়ে, নিজের চোখে দেখা যাচ্ছে না। কিন্তু এটা বলতে চাচ্ছে হচ্ছে মার্কস, যে লটাকে ইউজ করতেছে হচ্ছে রুলিং ক্লাস একটা তোমার আইডিওলজি, তাদের আইডিওলজিটা ট্রান্সমিট করার জন্য। যদি আমরা দেখি যে ইউকে যখন ইসে ইনকর্পোরেশন করলো 1998-এ, তখন তারা এই দুইটা আর্টিকেল ইনকর্পোরেশন করে নাই, আর্টিকেল 1 এবং আর্টিকেল 13, এই দুইটাকে ইনকর্পোরেশন করেনি। এছাড়া বাকি সবগুলাকে ইনকর্পোরেশন করছে। তাহলে ইউকে সিটিজেনদেরকে তারা বোঝানোর চেষ্টা করতেছে যে তাদের কোনটা আছে, হিউম্যান রাইটস আছে, কিন্তু 13 ইনকর্পোরেশন, 13এই তো সবচেয়ে বড় রাইটস দেখা, রাইট টু গেট এফেক্টিভ রেমেডি, যে আমার যদি কোনো রাইটস ভায়োলেট হয় আমি ইউকে সরকার থেকে ক্ষতিপূরণ পাবো, এইটাই ইনকর্পোরেশন করেনি। আর এটা ইনকর্পোরেশন না করার জন্য ওয়ানও করা যাচ্ছে না, রেসপেক্টিং রাইটস, কারণ তুমি তো একটা রাইট রেসপেক্ট করলা না, ঠিক না? তাহলে 13 ইনকর্পোরেশন না করার কারণে তুমি ওয়ানও ইনকর্পোরেশন করতে পারতেছো না, মানে ইউ আর নট রেসপেক্টিং অল দ্য রাইটস গিভেন বাই সিএইচআর। তাহলে হিউম্যান রাইটস অ্যাক্ট একটা আইডিওলজি, একটা তোমার তোমার মাথায় একটা জিনিস আইডিয়া দিয়ে দিচ্ছে রুলিং ক্লাস যে তোমার হিউম্যান রাইটস আছে, দেখো আইন তো আছেই,
আমরা ইসিএইচআর এর লক ইনকর্পোরেশন করছি, তুমি ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসে যেতে পারবা, লোকাল কোর্টে যেতে পারবা, কিন্তু আসলে তুমি কিন্তু আলটিমেটলি পাবলিক বডি যখন হিউম্যান রাইটস ভায়োলেট করবে তুমি কিন্তু রেমিডি পাবা না। রেমিডির ক্ষেত্রে তারা যেটা করছে সেকশন 8 অফ হিউম্যান রাইটস অ্যাক্ট করে তারা বলে দিয়েছে অ্যাজ পার ইউকে কোর্ট থিংস ফিট। তাহলে রেমিডিটা তাহলে কার জন্য হয়ে গেল? ইউকে জাজ যেটা তোমাকে দিবে। তাহলে ইউকে জাজ কিন্তু আর্টিকেল 13 ব্যবহার করতে পারবে না। উনি ইউকে গভর্নমেন্ট যেভাবে বলে দিবে ঠিক সেই রেমেডিটাই হয়তো উনি সাজেস্ট করবে। তাহলে এটা বোঝা যাচ্ছে না যে লটাকে ইউজ করলে হচ্ছে একটা একটা মানে তোমার ফলস কনসাসনেস ক্রিয়েট করার জন্য। এই যে পাকিস্তানে যে ভোটিংটা হইতেছে এই যে তোমার ইয়ার আন্ডারে, এখানে দেখো যে ভোটের রেজাল্ট দেওয়ার কথা ছিল গতকাল 2টায়, না গতকাল মানে আগের দিন রাত 2টায়, কিন্তু এখনো পর্যন্ত সব রেজাল্ট আসে নাই, নর্মালি যেটা চলে আসে। তাহলে পাকিস্তানের সিটিজেনরা যেটা মনে করতে পারে সেটা হচ্ছে কি যে তারা ইমরান খানের দলকে বা ইয়েকে ভোট দিছে, হ্যাঁ তাদের ভোটটা কাউন্ট হবে, হ্যাঁ তারা মেজরিটি পাবে, যদিও ওনার পার্টি থেকে দাঁড়ায় নাই, স্বতন্ত্র থেকে দাঁড়াইছে, কিন্তু আসলে তো আমরা বলতে পারি কি যে তাদের ভোটটা তো হয়তো অনেক ভোট চুরি হয়ে গেছে। তাহলে এখানে বলতেছে হচ্ছে যে সিটিজেন ভোট দিয়েছে ঠিকই, কিন্তু তাদের ভোটগুলা কিন্তু স্টিল হয়ে গেল এখানে। তাহলে এই যে ভোটিংটা হইতেছে এটা তো একটা ফলস কনসাসনেস। মানুষজন মনে করছে আমরা তো ভোট দিলাম, এখন রেজাল্ট তো হয়ে যাবে উল্টা, রেজাল্ট তো অনেক চেঞ্জ হয়ে যেতে পারে, আমরা জানি না এখনো কি রেজাল্ট হবে। তবে হয়তো এবসলিউট মেজরিটি পেয়ে যেতে পারতো পিটিআই, কিন্তু এবসলিউট মেজরিটি না দিয়ে এখন হয়তো নেওয়াজ শরীফের দল আর হচ্ছে গিয়ে বিলাওয়াল ভুট্টোর দল মিলে একটা কোয়ালিশন গভর্নমেন্ট হতে পারে। জানি না মানে আপডেটটা কি একদম না, এগুলা তোমার মানে যেগুলা নিয়ে হয়তো ওদের এক্সাম্পল দিলে ইয়ে হবে, এগুলা দিলে বেটার। এখন বাংলাদেশ নিয়ে তাদের কনসার্ন আছে কিনা বা চিনে কিনা ইংল্যান্ডের রাইটার মানে যে তার এটার ইয়ে আছে। আর ইমরান খানকে যেহেতু অনেকে চিনে ক্রিকেটার হিসেবে, সুতরাং পাকিস্তানের এক্সাম্পল দিলে তোমার জন্য সুবিধা হবে। পাকিস্তান আফগানিস্তান এদের মুখে মুখে আসছে, প্যালেস্টাইন, হ্যাঁ ইউক্রেন, রাশিয়া, এমন কোন দেশের এক্সাম্পল দিও না যেটা হয়তো ওনারা জানবেই না। কারণ এখন বসে বাংলাদেশ সম্পর্কে অনেকে জানে, কিন্তু আমি যখন ধরো যে এলএলবি করতে গিয়েছিলাম, আমি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি, তখন বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আমাদের ওই সময় তো আর এত ইমেল টিমেল ছিল না, তখন কিন্তু ফ্যাক্স ছিল বেশি, ইমেল তখন আসছে মাত্র এই কিছু। তো অনেক ইউনিভার্সিটি থেকে অফার লেটার দিত, অফার লেটার দিয়ে আমার নাম ঠিকানা, তারপর লিখতো ঠিকানা লিখে বাংলাদেশ, নিচে লিখতো আবার পাকিস্তান। পাকিস্তান মানে ওনারা ওই সময় ধরেই নিচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানের অংশ। 1999-এর ঘটনা, দেশ কিন্তু তখন 1999 তো বেশি দিন আগের ঘটনা না, হয়তো 25 বছর আগেও তারা মনে করছে যে বাংলাদেশ, নিচে লিখতো পাকিস্তান। যাই হোক, এখন আমরা মোটামুটি একটা স্বাধীন দেশ, একটু আর বাংলাদেশের জন্য যদি তুমি লিখবা, তোমার খাতা যদি কোনো কারণে ব্রিটিশ কাউন্সিল থেকে কোনোভাবে অথরিটির কাছে আসে, তখন তোমার বিশাল রিস্ক। অপারেশন কাকে বলে, কতটা কি কি, আল্লাহ। এখন তাহলে আমরা যেটা দেখলাম যে আওয়ার আইডিয়াস আর নট আরবিট্রারি, ঠিক না? ইট ইজ মানে তোমার আইডিয়া অফ দ্য রুলিং ক্লাস। তো এইটা আমরা দেখে ফেললাম, এর তাহলে আর রিপিট করা লাগবে না, এটা তো অলরেডি এখানে লেখা আছে। তাহলে এখানের মধ্যে জাস্ট একটা লাইন আমরা আন্ডারলাইন করে রাখতে পারি, দ্য স্টেট ইজ মিয়ারলি অ্যান ইনস্ট্রুমেন্ট বাই হুইচ রুলিং ক্লাস এনশিওর ইটস কন্টিনিউড কন্ট্রোল অফ দ্য পলিটিক্যাল প্রসেস। লিবারেল ভিউ অফ সোসাইটি, পার্লামেন্টারি ডেমোক্রেসি, সবই হচ্ছে ফলস কনসাসনেস, সবই হচ্ছে শ্যাম বা ফ্রন্ট, এটা কাভার আপ করা দ্য রিয়েল সোর্স অফ পাওয়ার ক্যাপিটাল। তাহলে নট অনলি যে তারা ইউজ করে হচ্ছে স্টেটকে এবং লকে একটা ফলস কনসাসনেস ক্রিয়েট করার জন্য, তারা রিলিজিয়নকে ইউজ করে টু ক্রিয়েট এ ফলস কনসাসনেস। ঠিক আছে, যে অনেক পিপলদেরকে তারা মানে রুলিং ক্লাস বিভিন্ন রিলিজিয়াস অ্যাক্টিভিটিতে বিজি রাখবে, দেখবা যে বিভিন্ন রকমের মানে
রিলিজিয়াস লিডার্স নিয়ে আসবে, তাদের স্পিচেস শোনার জন্য হাজার হাজার মানুষ গ্যাদার করে। বুঝে গেছে জিনিসটা? তাহলে রুলিং ক্লাস ওদেরকে কন্ট্রোল করে, যাদের কাছে ওই রিলিজিয়াস পার্সন গুলা গিয়ে মানে তোমার ইয়ে হয়, মানে তোমার তাদের কাছে সারেন্ডার করে রিলিজিয়াস লিডারদের কাছে। ঠিক আছে? এটা আমাদের দেশে যেরকম আছে, যে ধরো যে অনেকগুলো আছে পীর এবং মুরিদ, হ্যাঁ, এরকম হাজার হাজার লাখ লাখ। তো এই জিনিসগুলো রিলিজিয়ান শুধু এখানে না, মানে সব জায়গাতেই রিলিজিয়ান, ইন্ডিয়াতেও রিলিজিয়ানটাকে ব্যবহার করে কি করার জন্য? ডমিনেট করার জন্য। সব দেশেই রিলিজিয়াস লিডার্স গুলা থাকে। তারপর টিভি কমার্শিয়ালস, হ্যাঁ, এটা হচ্ছে একটা ভালো মাধ্যম। টিভি কমার্শিয়ালস এর মাধ্যমে রুলিং ক্লাস তাদের আইডিওলজিটা ট্রান্সমিট করে। যে তোমাকে এরকম একটা অ্যাড দেখাবে যে তোমার এই যে এরকম একটা অ্যাড দেখাবে যে তোমার স্কিন হোয়াইট করাটা যেটা, তাহলে এরকম একটা অ্যাড দেখাবে তোমাকে ইয়ে করার জন্য। তারপর এরকম অ্যাড আসবে যে বাই 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 অনলি এত। তার মানে তোমাকে, মানে তোমার জিনিসটা পুরানো হয়ে গেছে, এটা তুমি ইনস্টলমেন্টে কিনতে পারবা। হ্যাঁ, মানে হচ্ছে কি কি যে এই অ্যাডটা ইউজ করতেছে, কিন্তু হচ্ছে গিয়ে এই কমার্শিয়ালস গুলো ইউজ করতেছে রুলিং ক্লাস, তাদের আইডিওলজিটাকে ট্রান্সমিট করতেছে। যে জিনিসটা তুমি আরো 5 বছর ব্যবহার করতে পারবা, হয়তো একটা ফ্রিজ বা একটা এসি, কিন্তু বলতেছে যে নতুন মডেল আসছে, এটা দিয়ে তুমি এটা নিয়ে আসো, ট্রেড ইন করতে পারবা। সোশ্যাল ওয়েলফেয়ার যেগুলা, যে তারা জানে যে চিকিৎসা তো দিতে হবে মানে তোমার ওয়ার্কিং ক্লাসকে, তারপরে তোমার অন্যান্য ফেসিলিটিস গুলো দিতে হবে, কিন্তু দিবে কি একদম খারাপ ট্রিটমেন্ট গুলো দিবে হচ্ছে তাদের জন্য, খারাপ হসপিটালস গুলো। এগুলো হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার যেগুলো, এটাও হচ্ছে কি একটা ফলস কনসিয়াসনেস। মানুষ ওয়ার্কিং ক্লাস মনে করবে যে আর আমার জন্য তো আহ, মানে ইয়ে করে দিয়েছে, স্কুল করা আছে আমার জন্য, হসপিটাল করা আছে, নার্সিং হোম করা আছে আমার জন্য, মানে থাকার জায়গা না থাকলে থাকার জায়গা করে দিচ্ছে। কিন্তু দেখবা যে ওই থাকার জায়গাগুলো খুবই খারাপ হয়, ওরকম ফেসিলিটিস গুলো থাকে না, ইংল্যান্ডেও থাকে না। আবার আমাদের দেশেও দেখা গেছে যে অনেক হাউসেস দেয়া হয়েছে ফ্রম দ্য গভর্নমেন্ট, কিছুদিন পরেই হাউস ভেঙে গেছে, দেয়াল ভেঙে গেছে, ক্র্যাক হয়ে গেছে, থাকাটাই বিপজ্জনক। তার মানে সোশ্যাল ওয়েলফেয়ার গুলো কিন্তু আসলে একটা তোমার, আমরা বলতে পারি যে একটা ডিসগাইজ, মানে এটা আসলে তো ওয়েলফেয়ারটা পাচ্ছে না কিন্তু, ঠিক না জিনিসটা? তাহলে এই জিনিসগুলো ইউজ করে হচ্ছে তোমার রুলিং ক্লাস। তাহলে লকে ইউজ করা হচ্ছে অ্যাজ এ অপারেশন, আর একটা করা হচ্ছে কিসের জন্য? একটা আইডিওলজি, একটা ফলস কনসাসনেস ক্রিয়েট করার জন্য। তো তুমি কাউন্টার আর্গুমেন্ট হিসেবে দিতে পারো কিছু কেসেস, যে আসলে যে ল সবসময় অপারেশন করে তা না, এটা হচ্ছে কিছু এক্সট্রা পয়েন্ট। তুমি কাউন্টার আর্গুমেন্ট তো করতে হবে, কারণ মানে ইউরোপিয়ান কান্ট্রিরা, মানে ইউরোপিয়ান কান্ট্রি কিন্তু বেশি ফলো পছন্দ করে না হচ্ছে গিয়ে এই সোশ্যালিজম বা মার্কসিজম। মানে এটা হলে তো ইউরোপিয়ান কান্ট্রি ডমিনেন্সই থাকবে না। সারা ওয়ার্ল্ডে যে আইডিওলজিটা ক্রিয়েট করে, এই আইডিওলজিটা তো ক্রিয়েট করে দেয় কিন্তু ইউরোপিয়ানরাই। এই যে আমরা বলতেছি না যে ল ইউজ করা হয় এজ এ আইডিওলজি, আইডিওলজি ইউরোপিয়ান থেকেই কিন্তু আসে। যে আমাদেরকে তারা বিজি রাখতে চায় হচ্ছে অন্য ইস্যু দিয়ে। বুঝা গেছে জিনিসটা? লিবার্টি, এই সব জিনিসগুলা দিয়ে, তারপরে মানে তোমার সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে ডিসক্রিমিনেশন করা যাবে না, এইসব নিয়ে এখানের মধ্যে। তো তারা কাউন্টার আর্গুমেন্ট করে যে না, ল তো ইউজ করা হয় না হচ্ছে অলওয়েজ ফর অপারেশন, কারণ কিছু তো আইন আছে যেগুলা তোমার মানে ইয়ের জন্য তৈরি করা হয়েছে, হিউম্যান রাইটস বা আদার জিনিস প্রোটেক্ট করে, ওয়ার্কিং ক্লাসকে প্রোটেক্ট করে। যেমন সিভিল রাইটস অ্যাক্ট অফ 1964, যে ডিসক্রিমিনেশন করা যাবে না অন দ্য গ্রাউন্ড অফ রেস, কালার, রিলিজিয়ন। তো যা মানুষ পুরানো, কালো, ব্ল্যাক পিপল সব তো আগেই পুরাই ফেলছো। এটা তো আসছে আফটার রিভলিউশন, এখানে আসছে আফটার সিভিল ওয়ার। তারপরে হচ্ছে তোমার পাবলিক স্কুলে ব্ল্যাক পিপলরা পড়তে পারবে, এটা তো এমনি এমনি আসে নাই, তাদের রিভলিউশনের মাধ্যমে আসছে। সেগ্রিগেশন করা যাবে না, কালোদের জন্য এক স্কুল, সাদাদের জন্য এক স্কুল। ওমেনদের রাইট, রো ভার্সেস ওয়েড, এটা ফেমিনিস্টদের বিপ্লবের কারণে আসছে। তাহলে ওরা বলতেছে হচ্ছে এই রাইটস গুলা দিয়ে হিউম্যান রাইটস প্রোটেক্টেড হয়, ওয়ার্কিং ক্লাসের একটা প্রোটেক্টেড হয়। তো সবগুলাই তো ওয়ার্কিং ক্লাসের রিভলিউশনের মাধ্যমে আসছে। সাউথ আফ্রিকাতে তো নেলসন ম্যান্ডেলার বিপ্লবের কারণে আসছে।
ওনার 25-30 বছরের জেল খেটে উনি বিপ্লব করে তারপরে নিয়ে আসে। তার মানে এখানে তো যতগুলো রাইটস আছে ওনারা মানে যারা বলবে হচ্ছে রুলিং ক্লাস যে আমরা তো আইন তৈরি করি, দেখেন এই আইনগুলো তো হচ্ছে ফর দা ওয়ার্কিং ক্লাস, আসলে তো দেখা যাচ্ছে কি যেগুলো হয়েছে ওয়ার্কিং ক্লাসের রিভলিউশনের ফ্রুট। তারপরের পয়েন্ট হচ্ছে মার্কসিজম এন্ড দ্য স্টেট। তাহলে মার্কসিজম যেটা বলতে চায় সেটা হচ্ছে যে এই যে স্টেট আসলে হচ্ছে গিয়ে এই তোমার ওয়ার্কিং ক্লাসের কোনো বেনিফিট করে না এখানে। আলটিমেটলি যেটা দেখা যাবে সেটা হচ্ছে গিয়ে যে তোমার এরকম ভাবে যখন চলতে থাকবে ক্যাপিটালিজম ক্লাস, তাহলে আলটিমেটলি এরা যারা মানে পোর তারা আরো পোর হতেই থাকবে, তাদের ওয়েজেস আরো কমতে থাকবে, আনএমপ্লয়মেন্ট আরো কমতে থাকবে এখানে। এবং এটার কারণে যেটা হবে যে দিস ক্রাইসিস উইল কনভিন্স দ্য প্রোলেটারিয়েট, মানে ওয়ার্কিং ক্লাস একসময় বুঝতে পারবে এখানের মধ্যে যে তাদেরকে ইনহিউম্যানলি ট্রিট করা হয়েছে, এবং তখন তারা একসাথে হয়ে যাবে আর্মড উইথ রেভলিউশনারি ক্লাস কনসিয়াসনেস। সবাই বুঝতে পারবে যে আসলেই কারেন্ট স্টেট, কারেন্ট লিগ্যাল অর্ডার, তারপরে হচ্ছে গিয়ে কারেন্ট আইডিওলজিস সবকিছুই হচ্ছে গিয়ে অফ দ্য বর্জুয়াস, অফ দ্য রুলিং ক্লাস। এক সময় সবাই একসাথে হয়ে তখন করবে হচ্ছে রিভলিউশন। তখন তারা যে স্টেটের বিভিন্ন অর্গান মানে পুলিশ, কোর্ট, প্রিজন সবগুলা তাদের দখলে নিয়ে নিবে। তখন চলে আসবে রিভলিউশনারি ডিক্টেটরশিপ অফ দ্য প্রোলেটারিয়েট। তখন এই যে স্টেটের সবকিছু তারা ভেঙে দিবে, ভেঙে দিয়ে মানে পুলিশ সবকিছু চলে যাবে হচ্ছে এই ওয়ার্কিং ক্লাসের হাতে। ক্লিয়ার জিনিসটা? তাহলে এটা হবে কি স্টেটের আলটিমেট তোমার স্ট্যাটাস। আলটিমেটলি কে থাকবে না? স্টেট থাকবে না, মানে স্টেটটাকেও উঠাই দিতে হবে। কারণ শুধুমাত্র যে রুলিং ক্লাস ইউজ করে লটাকে তা তো না, তারা তো স্টেটকে ইউজ করতেছে, স্টেটের এই বিভিন্ন অর্গানগুলোকে তারা ইউজ করতেছে। তো এটা যে তাদের অবজেক্টিভ যে স্টেটকে তোমার হুইদার ওয়ে করতে হবে, স্টেটকে সরাই দিতে হবে, এটা আমরা পাই হচ্ছে মার্কস এবং তার ফ্রেন্ড এঙ্গেলস এই দুইজন মিলে যখন লিখছে কমিউনিস্ট ম্যানিফেস্টো, এটা আরেকটা বই, ওখানে তারা স্টেটটা কিরকম হবে বা স্টেট কেন তুলে দেওয়া উচিত এটা তারা ডিসকাস করেছে। যে the main goal of communist manifesto was to focus on class struggle and motivate the common people to riot বা to ওই যে তোমার revolt. Even more so, it was designed to envision a model of government whose economics would destroy the upper class and freeing the lower class from tyrant. যে তাদের কমিউনিস্ট ম্যানিফেস্টোতে তাদের 10টা অবজেক্টিভ আছে, এটা তারা বলে দিয়েছে। যে অ্যাবলিশন অফ প্রাইভেট প্রপার্টি বলে কিছু থাকবে না, মানে নিজের গাড়ি, নিজের বাড়ি, নিজের ফার্নিচার বলে কিছু থাকবে না, সবকিছুই কার হয়ে যাবে? স্টেটের। হেভি প্রগ্রেসিভ ইনকাম ট্যাক্স, অ্যাবলিশন অফ রাইটস অফ ইনহেরিটেন্স, মানে সবই তো স্টেটের, তাহলে তোমার কাছে আর থাকবে না। সেন্ট্রাল ব্যাংক, হ্যাঁ, গভর্নমেন্ট ওনারশিপ অফ কমিউনিকেশন অ্যান্ড ট্রান্সপোর্ট, সবকিছুই গভর্নমেন্টের হয়ে যাবে। গভর্নমেন্ট কন্ট্রোল অফ লেবার, ফ্যাক্টরিজ গভর্নমেন্টের, ফার্মস গভর্নমেন্টের, সবকিছুই গভর্নমেন্টের হাতে চলে, স্টেট এডুকেশন সবকিছু গভর্নমেন্টের কাছে। ক্লিয়ার? এখন যখন এরকম একটা সময় মানে টাইম আসবে যখন তোমার সব লেবাররা একসাথে হয়ে স্টেটকে সরাই দিতে পারবে, অল দ্য লেবার্স একসাথে হয়ে গেছে, হ্যাঁ, সবগুলা লেবার্স একসাথে হয়ে তোমার স্টেটকে রিমুভ করে ফেললো, মানে স্টেটের কন্ট্রোল, প্রথমে তো স্টেটের আসলে রিমুভ করবে না, প্রথমে তো স্টেটের কন্ট্রোলটা নিয়ে নিবে। স্টেটের কন্ট্রোল নেওয়া মানে কিন্তু তুমি জুডিশিয়ারির কন্ট্রোল নিয়ে নিছো, তুমি লেজিসলেটিভের কন্ট্রোল নিয়ে নিছো, তুমি এক্সিকিউটিভের কন্ট্রোল নিয়ে নিছো, হ্যাঁ, সবকিছু হচ্ছে গিয়ে কার হাতে? এই লেবারদের হাতে। ঠিক না জিনিসটা? তখন তুমি যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে তোমার এই যত রিসোর্সেস গুলো আছে, অল দ্য রিসোর্সেস অফ দ্য স্টেট, সব রিসোর্সেস গুলো চলে গেল হচ্ছে স্টেটের কাছে। আর তুমি যেটা করতে পারবা তখন, তখন তুমি ইকুয়াল ডিস্ট্রিবিউশন করতে পারবে, ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস। যার যতটুকু মেধা আছে, যে যতটুকু কাজ করতে পারবে ওই অনুযায়ী তাকে তুমি রিসোর্সেস গুলা ডিস্ট্রিবিউশন করতে পারবে। তাহলে ওই সময় দেখা গেল কি তখন স্টেট আর কাউকে কিন্তু ফেভার করতেছে না, ল আর কাউকে কোনো ফেভার করতেছে না। যখন সবাই ইকুয়াল স্ট্যাটাসে চলে যাবে
তখন তোমার আর ল এর দরকার নাই, আবার স্টেটেরও দরকার নাই। ওই টাইমটাকে মার্কস বলতেছে যে দ্য স্টেট উইল বি হুইদার্ড এওয়ে, মানে স্টেটটাকে সরাই দেওয়া হবে, ল আর সোসাইটিতে আর দরকার লাগবে না। কারণ ল এবং স্টেট কেন আসছিল, কার বেনিফিটের জন্য? রুলিং ক্লাস তো আর থাকবে না তখন। রুলিং ক্লাস যদি নাই থাকে, তাহলে তুমি এই দুইটা তো হচ্ছে গিয়ে তোমার শোষণ করার মেকানিজম, ঠিক না জিনিসটা? তাদের সারপ্লাস লেবারটাকে চুরি করার মেকানিজম, তাদের অ্যাসেটস গুলা, তাদের ওয়েলথ গুলাকে চুরি করার মেকানিজম, এগুলা তখন তার দরকার থাকবে না। এটা মার্কস যেটা বলতে চাচ্ছে যে এটা ইন্টারন্যাশনালি যখন সবগুলা দেশে হবে, তখন স্টেট উঠে যাবে। কিন্তু এমনিতে তো একটা স্টেটে যখন বা একটা তোমার কান্ট্রিতে যখন আসবে হচ্ছে গিয়ে সোশ্যালিজম বা কমিউনিজম, তখন তো তুমি স্টেট রিমুভ করতে পারবে না, তাহলে তো আদার কান্ট্রি এসে তোমাকে অ্যাটাক করে ফেলবে। তো যখন ল এবং লটাকে আমরা রিমুভ করাই দিলাম, কিন্তু স্টেট থাকতে হবে। আর কমিউনিজম মানে মানে বা স্টেট সহ উঠাই দেওয়ার জন্য এটা ইন্টারন্যাশনাল ক্লাসলেস কমিউনিটি হতে হবে। তার মানে কমিউনিজমটা যদি হয় হচ্ছে গিয়ে, মানে এরকম যদি হয় যে সবগুলা দেশে একসাথে আসছে হচ্ছে গিয়ে মানে ওয়ার্কিং ক্লাস পাওয়ারে, তখন সবগুলা দেশ একসাথে যেটা করবে, তোমার স্টেট রিমুভ করে দিবে, মানে কোনো বর্ডার থাকবে না সারা ওয়ার্ল্ডে। ব্যাপারটা কি বুঝে গেছে জিনিসটা? ওইটা তো আসাটা ডিফিকাল্ট, কিন্তু কোনটা আসাটা পসিবল, মানে স্টেট কন্ট্রোলড রিসোর্সেস, এটা আসাটা পসিবল। মানে আমরা ওয়ার্কিং ক্লাসকে পাওয়ারে আনা পর্যন্ত এটা কোনো সমস্যা না, এটা কোনো মানে তোমার মানে এটা যে মানে হয় নাই এরকম না। অনেক পৃথিবীর অনেক দেশে এটা হয়ে গেছে, চায়নাতে হয়েছে, রাশিয়াতে হয়েছে, হ্যাঁ, তারপরে হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশ, এখানে এই জিনিসটা হয়ে গেছে। এখানে যে তোমার কিউবা, ভিয়েতনাম, তারপরে ভেনিজুয়েলা, এগুলো অনেক দেশেই কিন্তু এটা হয়ে গেছে। কে পাওয়ারে চলে আসছে? ওয়ার্কিং ক্লাস কেম ইনটু পাওয়ার, এবং স্টেটের রিসোর্সেস গুলা চলে গেছে হচ্ছে সবকিছু, মানে মানে পিপলের রিসোর্সেস গুলা সবকিছু চলে গেছে হচ্ছে স্টেটের কাছে। ঠিক আছে, তাহলে মার্কস এই লটাকে এবং তোমার স্টেটটাকে দেখে হচ্ছে যে এটা হচ্ছে মানে জাস্টিসের বিপরীতে, এটা এন্টিথিসিস। মানে যতদিন সোসাইটিতে ল থাকবে, স্টেট থাকবে, ততদিন ন্যায় বিচার পসিবল না। তুমি যদি ন্যায় বিচার করতে যাও, তাহলে এই দুইটা জিনিস দিয়ে কখনোই তোমার পক্ষে করা পসিবল হবে না। তাহলে ক্লিয়ার, আমরা বুঝতে পারলাম যে মার্কসে তাহলে আমরা পড়লাম হচ্ছে যে ল এর ব্যাপারে ওনার কনসেপ্ট কি। তাহলে উনি বললেন যে ল হচ্ছে গিয়ে ইউজ করা হয় দুইটা কাজের জন্য, এক হচ্ছে অ্যাজ অপারেশন আর অ্যাজ আইডিওলজি। অপারেশনের জন্য আমরা এক্সাম্পল দেখলাম, আইডিওলজির জন্য আমরা এক্সাম্পল দেখলাম। তারপরে আমাদের আবার অনেকগুলো কোশ্চেনে আসে, সেটা হচ্ছে মার্কসের স্টেটের ব্যাপারে ভিউ কি। তাহলে স্টেট, উনি বলতেছে যে স্টেট যেহেতু রুলিং ক্লাসের হাতে থাকে, এটাও অপারেশনের জন্য ইউজ করা হয়, তাহলে স্টেট কন্টিনিউ হবে, কিন্তু স্টেটের কন্ট্রোলে থাকবে হচ্ছে গিয়ে প্রোলেটারিয়েট। আর এক সময় স্টেটেরও দরকার হবে না, যখন কোনটা চলে আসবে, সারা পৃথিবীতে যদি ওয়ার্কিং ক্লাস পাওয়ারে চলে আসে, তখন স্টেটেরও দরকার হবে না, ঠিক না জিনিসটা? যদি সব দেশে চলে আসে ওয়ার্কিং ক্লাস পাওয়ারে, আর আমরা যদি স্টেটকে রিমুভ করে দেই, তখন হবে হচ্ছে কমিউনিজম। ক্লিয়ার জিনিসটা? এটা হচ্ছে গিয়ে এন্ড অফ সিভিলাইজেশন, এটা হচ্ছে হিউম্যান বিং এর মানে মানে আমরা বলতে পারি যে স্টেজ থিওরির লাস্ট স্টেজ, ডেভেলপমেন্টের লাস্ট স্টেজ হবে হচ্ছে কমিউনিজম, অ্যাকর্ডিং টু মার্কস আর কি। এখন আমরা দেখি যে কার্ল মার্কসকে যারা একটু রিডিফাইন করেছে, তাদের মধ্যে একজন হচ্ছে গিয়ে লুই আলথুসার। আমাদেরকে কয়েকজনকে এক্সপ্লেইন করতে হবে, এর মধ্যে লুই আলথুসার, তারপরে হচ্ছে গ্রামসি, তারপরে পাশুকানিস, এরকম কয়েকজনের ভিউটা আমাদের ক্যান্সারের মধ্যে অ্যাড করলে ভালো নাম্বার পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমরা বলে দিব যে মার্কসিজম হ্যাজ বিন মডিফাইড অথবা রিভাইজড বাই সাম আদার মার্কসিস্ট। হ্যাঁ, এরকম কয়েকজনের নাম আমরা মেনশন করে দিব।
তাহলে আলথুসার কি বলতে চাচ্ছে, উনি হচ্ছে একজন ফ্রেঞ্চ লিগ্যাল ফিলোসোফার। তো উনি যেটা বলতে চাচ্ছে এখানের মধ্যে, যে উনি হচ্ছে গিয়ে তোমার স্ট্রাকচারালিস্ট মার্কসিজম, উনি এই স্কুলটাতে বিলং করে। ওয়াজ অ্যান অ্যাপ্রোচ অফ মার্কসিস্ট ফিলোসফি বেসড অন স্ট্রাকচারালিজম প্রাইমারিলি অ্যাসোসিয়েট উইথ দ্য ওয়ার্ক অফ লুই আলথুসার। It disputes instrumentalist view that state can be viewed as a direct servant of the capitalist or ruling classes. যে স্টেট শুধুমাত্র রুলিং ক্লাসের কাছে থাকে এবং স্টেট হচ্ছে গিয়ে রুলিং ক্লাসের সার্ভেন্ট, হ্যাঁ, এটা উনি এগ্রি করতো না এখানে। এবং উনি যেটা বলতো সেটা হচ্ছে যে ইনস্ট্রুমেন্টালিস্ট যারা ভিউ যারা ফলো করে, তারা মনে করে যে ইনস্টিটিউশনস অফ দ্য স্টেট আর আন্ডার দ্য ডিরেক্ট কন্ট্রোল অফ দোজ মেম্বার্স অফ ক্যাপিটালিস্ট ক্লাস ইন পজিশন অফ দ্য স্টেট পাওয়ার। আর উনি যেহেতু স্ট্রাকচারালিস্ট মার্কসিস্ট, উনি বলতো যে টেকস দ্য পজিশন দ্যাট institutions of the state must function in such a way to ensure ongoing viability of capitalism more generally. যদি আমরা স্টেটকে শুধু এভাবে দেখি যে স্টেট শুধুমাত্র অপারেশনের জন্য ইউজ করা হবে, তাহলে এটা বেশি দিন চলবে না স্টেট, তাহলে স্টেট বেশি দিন রান করবে না। যদি স্টেটকে কোনটা ভাবে দেখা হয়, ইনস্ট্রুমেন্টালিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখা হয়, তার মানে ক্যাপিটালিস্ট ক্লাস যদি শুধু স্টেটকে মানে অপারেশনের জন্য ব্যবহার করে, দেখো স্টেটকে ব্যবহার করা হচ্ছে কিসের জন্য, অপারেশন। এটা যদি আমরা স্টেট ধরে নিই আর এটা যদি আমরা সিটিজেন ধরে নিই, তাহলে ক্লাস ইনস্ট্রুমেন্টালিস্টরা মনে করে যে স্টেট হচ্ছে গিয়ে কার সার্ভেন্ট, এই ক্যাপিটালিস্ট ক্লাসের সার্ভেন্ট, মানে রুলিং ক্লাসের সার্ভেন্ট স্টেটটা। আর স্টেট তারা ইউজই করে হচ্ছে তোমার সিটিজেনদেরকে টর্চার করার জন্য, তারা পুলিশ ব্যবহার করে বা আদার জিনিস তারা ব্যবহার করে। আর স্ট্রাকচারালিস্টরা যেটা মনে করে সেটা হচ্ছে যে এটা যদি করে, অপারেশনই যদি করতে থাকে, তাহলে তো তোমার রিভলিউশনটা তাড়াতাড়ি হবে, ঠিক না জিনিসটা? মানে বারবার যদি অপারেশন করতেই থাকে স্টেটকে দিয়ে কন্টিনিউয়াস, তখন কোনটা হয়ে যাবে, এক সময় এই গ্রুপটা রিভল্ট করা শুরু করবে। এটা কিন্তু পৃথিবীর অনেক দেশে হয়েছে যে স্টেটকে বেশি অপারেশনের জন্য ব্যবহার করতে গেছে, হয়ে গেছে হচ্ছে গিয়ে রিভলিউশন। ব্যাপারটা কি বুঝে গেছে জিনিসটা? যে পাকিস্তানিরা আমাদের উপরে অনেক বেশি অত্যাচার করার কারণে কোনটা হয়ে গেছে, যে ইন্ডিপেন্ডেন্স ওয়ার হয়ে গেছে। এটা যদি কন্টিনিউ করতে চায়, তাহলে আলথুসার বলতেছে যে কেন এটা কন্টিনিউ হচ্ছে আসলে, কারণ হচ্ছে ক্যাপিটালিস্ট ক্লাসটা জানে, মানে রুলিং ক্লাস জানে যে আমরা যদি স্টেটটাকে ইউজ করি শুধুমাত্র হচ্ছে অপ্রেস করার জন্য, তাহলে আমাদের যে মানে ক্লাস পজিশনের মধ্যে তারা যে উপরের ক্লাসে আছে আর ওয়ার্কিং ক্লাস নিচে আছে, এই জিনিসটা বেশি দিন চলবে না, ঠিক আছে? ইট উইল বাউন্ড টু ফেইল। এই জন্য ওনারা যেটা বলে যে কেন তারা কন্টিনিউ করতে পারতেছে ক্যাপিটালিস্ট ক্লাসটা, বিকজ স্টেট রিপ্রোডিউসেস দ্য লজিক অফ ক্যাপিটালিস্ট স্ট্রাকচার অফ ইকোনমিক্স, লিগ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইনস্টিটিউশনস। ঠিক আছে, যে তারা স্টেটের কিছু অর্গানকে তারা ব্যবহার করে হচ্ছে তাদের লং টার্ম ইন্টারেস্টের জন্য, রেদার দেন শর্ট টার্ম ইন্টারেস্ট। তার মানে স্টেটের সব অর্গানকে তোমার এই রুলিং ক্লাস তোমার ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করে না, দ্যাট ইজ হচ্ছে গিয়ে তোমার অপারেশনের জন্য ইউজ করে না। স্টেটের কিছু ইনস্ট্রুমেন্ট তারা ইউজ করে হচ্ছে তাদের ক্লাস হায়ার পজিশনটাকে তোমার লং টার্মের পর্যন্ত রাখার জন্য, যেন তোমার কোনোভাবেই রিভলিউশনটা না হতে পারে। রিভলিউশন হইলেই তো তারা শেষ হয়ে যাবে, কারণ তারা জানে যে তোমার এটা রিভার্স হয়ে তারা চলে যাবে হচ্ছে গিয়ে নিচের দিকে, আর যারা ওয়ার্কিং ক্লাস তারা চলে যাবে উপরে। ক্লিয়ার? মানে যেটা বুঝাতে চায় আমাদের মার্কস সেটা হলো যে এক সময় ওয়ার্কিং ক্লাস প্রশ্ন করতে পারে রুলিং ক্লাসকে, যে যদি রুলিং ক্লাস বলে আই গট রিচ থ্রু হার্ড ওয়ার্ক, কিন্তু আসলে তো কয়লার খনির মধ্যে যে কাজ করছে তার কাজের জন্য সে পাইছে কয়লা, তার কাজের জন্য সে পাইছে হচ্ছে ডায়মন্ড। তাহলে এটা তো আসলে এক সময় তার সেটা জানতে পারবে সে, এক সময় তার মনের মধ্যে প্রশ্ন আসবে যে আসলে তো আমার সারপ্লাস ভ্যালুটা নিয়ে নিছে এখানের মধ্যে গিয়ে রুলিং ক্লাস। ক্লিয়ার জিনিসটা? তাহলে এক সময় সে এটা বুঝতে পারবে। কিন্তু তাহলে আলথুসারের কথা হচ্ছে এখানের মধ্যে যে স্টেট
এর সব অর্গানগুলা ইনস্ট্রুমেন্ট অফ অপারেশনের জন্য ইউজ করা হচ্ছে না এখানে। আলথুসার যেটা বলে সেটা হলো যে তোমার স্টেটটাকে ইউজ করা হয় হচ্ছে দুইটা পারপাসে, একটা হচ্ছে আরএসএ এবং একটা হচ্ছে আইএসএ। স্টেটের কিছু অর্গানকে ইউজ করা হয় হচ্ছে অ্যাজ এ রিপ্রেসিভ স্টেট অ্যাপারাটাস হিসেবে, তার মানে এগুলাকে ইউজ করবে হচ্ছে ফর অপারেশন। আর কিছু স্টেটের অর্গানাইজেশনকে ইউজ করে হচ্ছে রুলিং ক্লাস, এটা হচ্ছে আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারাটাস হিসেবে। এই হচ্ছে গিয়ে দুইটা তাদের ভাগ করে নিচ্ছে হচ্ছে গিয়ে রুলিং ক্লাস। তাহলে স্টেটের কিছু অর্গান যেমন ধরো যে গভর্নমেন্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, আর্মি, পুলিশ, কোর্ট, হ্যাঁ, প্রিজনস, এগুলো হচ্ছে তাদের রিপ্রেসিভ স্টেট অ্যাপারাটাস। ক্লিয়ার জিনিসটা? তাহলে এগুলো তারা ইউজ করবে কখন? মানে যদি তারা দেখে যে মানে ওয়ার্কিং ক্লাস কোন রকম ঝামেলা করতে আসতেছে, রায়ট করতে আসতেছে, ভাঙাভাঙি করতে আসতেছে, তখন তারা এটাকে ইউজ করবে। আর অন্যান্য অর্গানগুলোকে তারা তাদের ক্লাস পজিশনটাকে তোমার একদম কন্টিনিউয়াম পর্যন্ত চলাতেই থাকবে, এটার জন্য তারা ইউজ করবে আদার অর্গানাইজেশন গুলাকে। যেমন তারা ইউজ করবে হচ্ছে রিলিজিয়ান, তারপরে ফ্যামিলির কনসেপ্ট, হ্যাঁ, যে তোমার ফ্যামিলি ভালো, হ্যাঁ, তারপরে বেশি বেশি সন্তান ভালো, বেশি বেশি সন্তান হলে তো সে এমন বিজি থাকবে যে সে আর ক্লাস স্ট্রাগল নিয়ে তার মাথায় থাকবে না জিনিসগুলো। তারপরে হচ্ছে গিয়ে লিগ্যাল, তারপরে পলিটিক্যাল, তারপরে হচ্ছে ট্রেড ইউনিয়ন। ট্রেড ইউনিয়ন করে রাখবে, বা ট্রেড ইউনিয়নের লিডারশিপ গুলো দেখা যাবে যে রুলিং ক্লাসের কন্ট্রোল। তাহলে তো আলটিমেটলি ট্রেড ইউনিয়নের লিডার্সরা কিন্তু কার কথা চিন্তা করতেছে না? ওয়ার্কিং ক্লাসের কথা চিন্তা করতেছে না, মানে একদম নিচের দিকের লেবারদের। তাহলে পৃথিবীর বিভিন্ন দেশে যে বাস ড্রাইভারদের অ্যাসোসিয়েশন, তারপরে ট্রাক ড্রাইভারদের অ্যাসোসিয়েশন, তারপরে হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রি, দেখা যায় যে এখানে ট্রেড ইউনিয়নের লিডারদের সাথে অনেক সময় দেখা গেল মালিক পক্ষের সম্পর্ক থাকে। এই জিনিসগুলাই যে এগুলা করতে দিচ্ছে, কিন্তু এগুলার আবার লিগেল অনেকগুলা বার্ডেন তাদের উপরে দিয়ে দেয় যে ট্রেড ইউনিয়ন কি কি ধরনের কাজ করতে পারবে, কি ধরনের কাজ করতে পারবে না। এইগুলা কমিউনিকেশন, যেমন প্রেস, রেডিও, টেলিভিশনে তাদের পিপলদেরকেই তারা লাইসেন্স দিবে যারা তাদের আইডিওলজিটাকে প্রমোট করবে। তাদের জিনিসগুলাই টিভিতে, রেডিওতে দেখানো হবে। হ্যাঁ, কালচারাল আইএসএ তারা লিটারেচার, আর্টস, স্পোর্টস তাদের সুবিধা মতো তারা প্রমোট করবে এখানে। এই জন্য আলথুসার বলতে চাচ্ছে যে মার্কস যে বলছে রিভলিউশনটা আসবে কুইকলি, মানে তোমার ওয়ার্কিং ক্লাস রিভল্ট করবে, এই জন্য রিভলিউশনটা হচ্ছে না। তো কারণ হচ্ছে যে স্টেট তো সবসময় অপারেশন করতেছে না, রুলিং ক্লাস জানে যে আমরা যদি বেশি অপারেশন করি তাহলে রিভলিউশন উইল বি কুইকার। এই জন্য তারা স্টেটের অর্গানাইজেশন গুলাকে ইউজ করতেছে তোমার আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারাটাস হিসেবে। আলথুসারের কথা হচ্ছে যে টু মাই নলেজ নো ক্লাস ক্যান হোল্ড স্টেট পাওয়ার ওভার এ লং পিরিয়ড উইদাউট এট দ্য সেম টাইম এক্সারসাইজিং ইটস হেজিমনি ওভার অ্যান্ড ইন দ্য স্টেট আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারাটাস। এটা বলছে লেলিন, যে কোনোভাবে যদি স্টেটকে শুধু তোমার ইনস্ট্রুমেন্টাল ভিউতে ইউজ করা হয়, অপারেশনের জন্য ইউজ করা হয়, তাহলে কোনোদিনই একটা সোসাইটিতে বেশি দিন রুলিং ক্লাস পাওয়ারে থাকতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে দুইটা ভিউর মধ্যে পার্থক্য কি। একটা হচ্ছে ক্লাস ইনস্ট্রুমেন্টালিস্ট, আর একটা হচ্ছে ক্লাস স্ট্রাকচারালিস্ট। আলথুসারের পয়েন্টে কি বুঝে গেছে জিনিসটা, যে হাউ রুলিং ক্লাস ইজ ইউজিং দ্য স্টেট টু রিমেইন ইন পাওয়ার। ঠিক না? জিনিসটা সহজ না আলথুসারের পয়েন্টটা? আচ্ছা, আর সোশ্যালিস্ট স্টেট, এটা তো আমরা অলরেডি দেখে ফেলছি। এটা তো অলরেডি আমরা দেখে ফেললাম যে সোশ্যালিস্ট স্টেট, স্টেট হবে হচ্ছে অ্যাকর্ডিং টু সোশ্যালিস্ট এটা একটা টেম্পোরারি এক্সিস্টেন্স, পার্মানেন্ট কোনো এক্সিস্টেন্স না স্টেটের। স্টেট আসবে, স্টেট থাকবে, বাট ফর এ টেম্পোরারি পিরিয়ড। ঠিক না? আর যখন স্টেট মানে থাকবে হচ্ছে কতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত ওই প্রোলেটারিয়েটরা যারা, তারা যখন সবগুলা মিনস অফ প্রোডাকশন, সবগুলা তোমার মানে অর্গানাইজেশন সবগুলার কন্ট্রোল না নিবে, ততদিন পর্যন্ত স্টেট থাকবে।
ঠিক না জিনিসটা? আর যখন তোমার এই স্টেটটাকে তো মানে ভাঙার জন্য যখন ওয়ার্কিং ক্লাস রুলিং ক্লাসের থেকে সবকিছু নেওয়ার চেষ্টা করবে, রুলিং ক্লাস তো আর বসে থাকবে না, তারাও তো ফাইট ব্যাক করবেই। এই জন্য বলতেছে যে এটা অনেক ডিফিকাল্ট। হ্যাঁ, এটা অনেক সময় তোমার অনেক ব্লাড শেড হতে পারে। রুলিং ক্লাসের সাথে ফাইট করতে হবে, তাদের সব টাকা পয়সা নিতে হবে, ঘর বাড়ি নিতে হবে, সব কিছু নিতে হবে, তো ইজিলি তারা দিয়ে দিবে না। এখানে তারাও তো তাদের চ্যানেলগুলো ইউজ করবে, তাদের এতদিনের পর্যন্ত তাদের লয়ের কন্ট্রোল, স্টেটের কন্ট্রোল তাদের ইউজ করবে এখানে। তো ততদিন পর্যন্ত স্টেট থাকবে, এবং স্টেটের কন্ট্রোলে যখন চলে যাবে তখন যেটা খেয়াল রাখতে হবে ওয়ার্কিং ক্লাসের, যখন ওয়ার্কিং ক্লাস চলে গেল হচ্ছে উপরে, রুলিং ক্লাস চলে গেল হচ্ছে নিচে, হ্যাঁ, তখন তারা স্টেটটাকে রাখবে ফর 3 মান্থ, 6 মান্থস, 1 ইয়ার, 2 ইয়ার, যতদিন পর্যন্ত না ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস। ঠিক আছে? আর তারা ওয়েট করবে হচ্ছে যে যখন ইন্টারন্যাশনালি ক্লাসলেস সোসাইটি হবে, তখন স্টেট উইল বি উইথ দ্য রেভিনিউ। তাহলে স্টেট কিন্তু খেয়াল রাখবে যে স্টেটটা হবে হচ্ছে মার্কসের কথা মতো এটা হবে টেম্পোরারি। আর স্টেটের পারপাসটা তখন কি থাকবে? স্টেটের পারপাসটা থাকবে হচ্ছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস, গভর্নমেন্ট কন্ট্রোল অফ অল দ্য রিসোর্সেস। আর যখন ইন্টারন্যাশনালি হয়ে গেল হচ্ছে গিয়ে সব জায়গায় ওয়ার্কিং ক্লাস পাওয়ারে চলে আসছে, তখন আসবে হচ্ছে কমিউনিজম। আছে না রাইজ অফ কমিউনিজম? কমিউনিজম বলতে বোঝাচ্ছে কি যে তোমার ক্লাসলেস সোসাইটি, সোসাইটিতে না আছে রুলিং ক্লাস, না আছে হচ্ছে ওয়ার্কিং ক্লাস। তখন কিভাবে সোসাইটি চলবে এটা মার্কস বলছে। তখন আর সোসাইটি চলবে বাই অ্যাডমিনিস্ট্রেশন অফ থিংস, অটোমেটিক্যালি চলবে। একটা অ্যাডমিনিস্ট্রেশন যেরকম চলে ওরকম ভাবে অটোমেটিক্যালি চলবে, এখানে কেউ কাউকে কমান্ড করবে না। তার মানে কারো যখন অসুখ হবে সে হসপিটালে যাবে, ট্রিটমেন্ট নিয়ে চলে আসবে। কারো যখন এডুকেশন লাগবে, হ্যাঁ, সে তোমার স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, সে তার এডুকেশন নিয়ে চলে আসবে। এগ্রিকালচারের কাজ যে করবে সে এগ্রিকালচারের কাজ করবে। তার মানে সবকিছুই একটা সিস্টেম অনুযায়ী দেয়ার উইল বি অ্যাডমিনিস্ট্রেশন অফ থিংস। এখানে কোনো এক্সপ্লয়টেশন নাই, কেউ নাই হচ্ছে গিয়ে অথরিটির ওনার, কেউ নাই হচ্ছে গিয়ে তার আন্ডারে সাবঅর্ডিনেট অফিসার, এরকম কিছুই থাকবে না। তাহলে ওই সোসাইটিতে ল নাই, কোনো অথরিটি নাই, কোনো কিছুই নেই। এভরিথিং উইল বি রান বাই এক্সপ্লয়টেশন, মানে তোমার অ্যাডমিনিস্ট্রেশন অফ থিংস, মানে এখানে নো এক্সপ্লয়টেশন, কোনো কিছুই থাকবে না। এটাকে বলা হয় হচ্ছে কি কমিউনিজম। ক্লিয়ার? বুঝতে তো সমস্যা নাই। এখন কমিউনিজম কি ইউটোপিয়ানিজম কিনা, মানে এটা কি একটা মানে তোমার শুধুমাত্র একটা আইডিয়া কিনা বা একটা ইমাজিনেশন কিনা? এখন অনেকেই বলছে যে কমিউনিজম হচ্ছে একটা ইউটোপিয়ানিজম বা এটা হচ্ছে একটা ইমাজিনেশন, এটা প্র্যাকটিক্যাল না, যে সবকিছু এমনি এমনি চলবে, হ্যাঁ, কোনো ল নাই, কোনো কিছু নাই, এটা কিভাবে সম্ভব? তো মার্কস বলতে চায় যে না, এটা প্র্যাকটিক্যাল। এটা একসময় মানুষ এরকম কমিউনিজমে ছিল, যেটা হচ্ছে গিয়ে প্রিমিটিভ কমিউনিজম। প্রিমিটিভ কমিউনিজম এটা এক সময় ছিল। তারপরে যখন সোসাইটিতে ক্লাস আসছে, বিভিন্ন ক্লাস আসছে, এক সময় রাজা বাদশারা পাওয়ারে ছিল, এক সময় জমিদাররা পাওয়ারে ছিল, এখন আছে হচ্ছে গিয়ে ফ্যাক্টরির মালিক এবং হচ্ছে গিয়ে তোমার অর্গানাইজেশন বা কোনো একটা কোম্পানির মালিক প্লাস হচ্ছে লেবার। তারপরে আসবে সোশ্যালিজম, যখন ওয়ার্কাররা পাওয়ারে চলে আসবে। আর তারপরে আসবে হচ্ছে আবার কমিউনিজম। তো এরকম কমিউনিজম তো এক সময় ছিল যে যখন ওয়ার্ল্ডে কোনো ক্লাস ছিল না, দেয়ার ওয়াজ এ ক্লাসলেস সোসাইটি। তাহলে যদি ক্লাসলেস সোসাইটি হিউম্যান বিং এর বিগিনিং এ থাকতে পারে, তাহলে এন্ডে কেন আসবে না কমিউনিজম? এটা তো তোমার সাইন্টিফিক। ঠিক আছে? এখন রিভলিউশনটা তারা থামায় রাখছে ক্যাপিটালিস্ট ক্লাস। ঠিক না জিনিসটা? কারণ রিভলিউশনটা প্রথমে শুরু হওয়ার কথা হচ্ছে ইউকে থেকে, লন্ডন থেকে, কারণ লন্ডনে সবচেয়ে বেশি অপারেশন হতো। তো লন্ডনে তখন তো ওই যে তোমার করে দিছে ফ্রি স্কুল, ফ্রি ইউনিভার্সিটি বা কম পয়সা ইউনিভার্সিটি, ফ্রি হেলথ। এগুলো যখন করছে তখন তো ওয়ার্কিং ক্লাস রিভল্ট করবে কি নিয়ে? সবই তো সে পাচ্ছে, মানসম্মতই পাচ্ছে। তো এটা তো হচ্ছে গিয়ে ওয়ার্কিং রুলিং ক্লাসের টেকনিক। রুলিং ক্লাস এটা দিয়ে কি করলো? তাদের এই রিভলিউশনটা থামায় রাখছে। আলথুসার তো এটাই বলতে চাচ্ছে। আলথুসার বলতে চাচ্ছে যে রিভলিউশনটাকে প্রলং করা হচ্ছে,
কারণ স্টেটের মেকানিজম গুলাকে আইএসএ ক্রিয়েট করার জন্য ব্যবহার করতেছে, আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস। এখন দেখবা তুমি যে মাইক্রোসফট, তারপরে হচ্ছে অ্যাপেল কোম্পানি, হ্যাঁ, তারা তো ক্যাপিটালিস্ট ক্লাসের একদম হাইয়েস্ট এক্সাম্পল। পৃথিবীর মানে 1 নাম্বার কোম্পানি এখন বর্তমানে মাইক্রোসফট, $3 ট্রিলিয়ন তাদের ইনকাম। আর সেকেন্ডে হচ্ছে অ্যাপেল, 2.75 মনে হয় বাসা। 3 নাম্বারে আছে হচ্ছে সৌদি আরবিয়ান ওয়েল, ওই যে তোমার মানে আরামকো বা মানে সৌদি আরবের যে মেইন কোম্পানি, ঠিক আছে। 4 নাম্বারে আছে অ্যালফাবেট, গুগল। তো এখন ওখানে কেন হচ্ছে না রিভলিউশন? বিকজ মানে অ্যাপেলের স্যালারি তোমার শুরুই হবে হচ্ছে গিয়ে কয়েক লক্ষ ডলার দিয়ে। ধরো 8 লক্ষ ডলার দিয়ে তোমার স্যালারি স্টার্টিং, তারপরে তোমার ফ্রি হেলথ টেল সবকিছু তোমাকে অ্যাপেল কোম্পানি দিয়ে দিবে। ওইখানে তো অপারেশন নাই। ব্যাপারটা কি বোঝা গেছে জিনিসটা? তো ওইটা তো জানে রুলিং ক্লাস। কিন্তু এই $3 ট্রিলিয়ন মধ্যে কি তোমার মানে তারা যে লেবারটা দিচ্ছে সে $8 লক্ষ পাচ্ছে ঠিকই, বাট হিসাবে দেখা যাবে যে তার পাওয়ার কথা ছিল $5 মিলিয়ন। ব্যাপারটা কি বোঝা গেছে? তাহলে অপারেশন কিন্তু চলতেছে, তাহলে কিভাবে তাদেরটা বাড়তেছে? একসময় ছিল 1 ট্রিলিয়ন, তারপরে 2 ট্রিলিয়ন কয়েক বছর আগে, এখন 3 ট্রিলিয়নে চলে গেছে, আর কয়েক বছর পরে তো 5 ট্রিলিয়নে চলে যাবে দুইটা কোম্পানি। ক্লিয়ার না জিনিসটা? তো এই কমিউনিজমটা হচ্ছে গিয়ে মানে অ্যাকর্ডিং টু মার্কস এটা ইউটোপিয়ান না, এটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল, এটা হবে। কিন্তু অনেক রাইটাররাই বলতেছে এটা হচ্ছে তোমার ইউটোপিয়ানিজম। তুমি কয়েকটা রাইটারের ওপিনিয়ন এখানে দিয়ে দিবে, অনেকেই বলছে যে ইট ইজ ইউটোপিয়ান, এটা প্র্যাকটিক্যাল হবে না। কারণ ব্যাকফুটে চলে গেছে হচ্ছে রাশিয়া নিজেই, মানে তোমার ইউএসএসআর, ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, 15টা দেশ মিলে করছিল একটা কমিউনিস্ট স্টেট বা সোশ্যালিস্ট স্টেট, এটাই ভেঙে গেছে। তো সোশ্যালিজম থেকে কমিউনিজমে তো যায়ই নাই, উল্টা আবার ব্যাকে গিয়ে ক্যাপিটালিজমে চলে আসছে। চায়না কি, চায়নাও তো যায় নাই সোশ্যালিজম থেকে কমিউনিজমে যায় নাই, তারাও তো ক্যাপিটালিজমে চলে আসছে। তাহলে উল্টা আরো রিভার্সন হইতেছে দেখা যায়, প্রোগ্রেশন তো হয়ই নাই কোনো জায়গায়। ক্লিয়ার জিনিসটা? তাহলে এটা হচ্ছে কাউন্টার আর্গুমেন্ট। তুমি বলবা যে এখানে যে এটা কেন, এটা প্র্যাকটিক্যাল না, এটা ইমাজিনারি। তুমি এক্সাম্পল দিয়ে দিবা যে ইউএসএসআর এর এক্সাম্পল এবং চায়নার কমিউনিস্ট পার্টির এক্সাম্পল, ঠিক আছে, যে এটা আসা পসিবল না। বুঝে গেছে জিনিসটা? আর এখন চায়নাতে বর্তমানে যেটা চলতেছে সেটা হচ্ছে গিয়ে যে তোমার এই পার্টি, যেটা যে চাইনিজ কমিউনিস্ট পার্টি সিসিপি, দে আর ইন পাওয়ার, এবং এটা অনেক বছর যাবতই তারা পাওয়ারে আছে। মাও জেডং, হ্যাঁ, ওনার আন্ডারেই চায়নাতে আসছিল হচ্ছে গিয়ে এই কমিউনিজম বা সোশ্যালিজম। তো উনি যতদিন বেঁচে ছিল ততদিন উনি স্ট্রিক্ট কমিউনিজম ফলো করছে, বাট উনি মারা যাওয়ার পর পরবর্তীতে যে লিডার আসছিল উনি তোমার মানে সোশ্যালিজমের সাথে তোমার অ্যাড করে দিয়েছে হচ্ছে কিছু ক্যাপিটালিজম প্র্যাকটিসেস। তো যদিও তারা বলে হচ্ছে কমিউনিস্ট পার্টি, দেখো তাদের এখনো হচ্ছে গিয়ে তোমার হাতুড়ি এবং কাঁচি যেটা, এটা এখনো তাদের এমব্লেম হিসেবে আছে। কিন্তু এখন মানে আমরা যদি দেখি সোশ্যালিজম হলে যেটা হওয়ার কথা, যে প্রাইভেট প্রপার্টি বলে তো কিছু থাকার কথা না। চায়নার মানুষ এখন সবচেয়ে বেশি তোমার অ্যাপার্টমেন্ট কিনে, মানে সবচেয়ে বেশি অ্যাপার্টমেন্ট চায়নাতে বিক্রি হয় ওয়ার্ল্ডে, প্রচুর পরিমাণে প্রাইভেট ওনারশিপ অফ অ্যাপার্টমেন্টস, লক্ষ লক্ষ অ্যাপার্টমেন্ট বিক্রি হয়। কারণ অনেকেই ইনকাম বাড়তেছে চায়নাতে। তাহলে তো বলা যায় না হচ্ছে গিয়ে তারা কমিউনিজমের দিকে যাচ্ছে বা সোশ্যালিজমের দিকে। সোশ্যালিজম গেলে তো আর প্রাইভেট ওনারশিপ অফ প্রপার্টি থাকার কথা না। এবং লেবারদের তো আগে অনেক কম বেতন দিত চায়নাতে, ফোর্সড লেবারও ছিল এরকম। তাহলে সোশ্যালিজমের তো কথা এটা না। সোশ্যালিজমের কথা হচ্ছে যে যত টাকা ইনকাম হবে ফ্যাক্টরি, সেটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন করতে হবে টু অল দ্য ওয়ার্কার্স। এটা তো মনে হয় না চায়নাতে হয়। আর এরকম অপারেশন মানুষকে করা, এটা তো কোনোভাবেই পসিবল। চায়না তো একটা মোটামুটি বিরাট বড় একটা জেলখানার মতো করে রাখছে, এখানে ফ্রিডম অফ এক্সপ্রেশন থেকে শুরু করে এই জিনিসগুলো তো আসলে পাওয়া যায় না। এবং আমরা দেখছি যে ওখানে মুসলিমদেরকে টর্চার করা হয়, এখানে অনেক জায়গায় দেখা গেছে। এটা তো মানে সোশ্যালিজম বা মার্কসিজমের কথা না। যেখানে অপারেশন কেন হবে? এখানে তো না ইকোনমিক মানে ইয়ে থেকে অপারেশন হবে, না না তোমার হচ্ছে রিলিজিয়াস বা আদার গ্রাউন্ডে অপারেশন হবে। চায়না হ্যাজ ডিভিয়েটেড ফ্রম, আমরা বলতে পারি হচ্ছে সোশ্যালিজম।
ঠিক না জিনিসটা? আচ্ছা, এখন মাওয়ের কনসেপ্টটা কি ছিল? আমরা এক লাইনে লিখবো অ্যান্সারের মধ্যে। মাওয়ের কনসেপ্টটা ছিল হচ্ছে যে আমাদের মার্কস যেটা বলতেছিল সেটা হচ্ছে যে তোমার আমাদের স্টেজ হবে হচ্ছে গিয়ে একদম প্রথমে হবে প্রিমিটিভ কমিউনিজম, তারপরে হবে হচ্ছে ইম্পেরিয়ালিজম, তারপরে হবে হচ্ছে ফিউডালিজম, তারপরে আসবে হচ্ছে ক্যাপিটালিজম, তারপরে আসবে হচ্ছে সোশ্যালিজম, তারপরে আসবে হচ্ছে কমিউনিজম। এ হচ্ছে 6টা স্টেজ। এখন মাও যখন পাওয়ারে আসছে আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে চায়নাতে রিভলিউশন হয়েছিল, তৃতীয় রিভলিউশন ইন চায়না, থার্ড রিভলিউশন যেটা। তো তখন ওখানে ছিল হচ্ছে ফিউডালিজম। তাহলে মার্কসের কথা মতে সোশ্যালিজম আসার জন্য তো অপেক্ষা করতে হবে। সোশ্যালিজম আসবে কার পরে? ক্যাপিটালিজমের পরে। চায়নাতে তখন ক্যাপিটালিজম আসেই নাই, চায়নাতে তখন জমিদারি প্রথা চলতেছে, মানুষ কৃষক আর জমিদার, লক্ষ লক্ষ পিসেন্টস আর হচ্ছে জমিদার। এখন মাও বলতেছে যে আমি তো ক্যাপিটালিজমের জন্য কেন অপেক্ষা করব, ডাইরেক্ট ফিউডালিজম থেকে সোশ্যালিজমে যাওয়া যায়। ব্যাপারটা কি বুঝা গেছে? এই জন্য মাও হচ্ছে কি ইম্পর্টেন্ট। এক লাইন লিখলেই হচ্ছে যে অ্যাকর্ডিং টু মার্কস তোমার স্টেজেস হচ্ছে 6। প্রথমে আসবে প্রিমিটিভ কমিউনিজম, ইম্পেরিয়ালিজম, ফিউডালিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম এবং লাস্টলি আসবে কমিউনিজম। কিন্তু হোয়েন মার্কস কেম ইনটু পাওয়ার তখন ছিল সবাই শ্রমিক, সবাই হচ্ছে গিয়ে তোমার কৃষক। তখন কোন স্টেজে ছিল? ফিউডালিজম। ওখান থেকে ডাইরেক্ট কোথায় চলে গেছে? সোশ্যালিজম। তাহলে হি অলসো জাস্টিফাইড এ রিভলিউশন ইন এ পোর এগ্রিকালচারাল সোসাইটি উইদাউট দ্য সাইজেবল ইন্ডাস্ট্রিয়াল প্রোলেটারিয়েট। তার মানে ক্যাপিটালিজম তখনও আসেনি। দ্যাট মার্কস বিলিভ ওয়াজ জেনারেলি নেসেসারি টু ইনস্টিগেট ওয়ার্কার্স রিভলিউশন। মার্কস মনে করছে যে এটা ছাড়া সোশ্যালিজম আসবে না। কিন্তু আসলে তো মার্কস ভুল, কারণ কোন জায়গা থেকেও যাওয়া যায়, ফিউডালিজম থেকেও সোশ্যালিজমে যাওয়া যায়। ক্লিয়ার? এখন বর্তমানে যিনি আছে সেটা হচ্ছে সি জিনপিং। উনি সারা জীবন পাওয়ারে থাকবে, উনি ওরকম ভাবে সংবিধান চেঞ্জ করে ফেলছে, আলটিমেটলি উনি সবসময় ক্ষমতায় থেকে যাবে। তো এইটাও তো আসলে মার্কসের কথা না। মার্কস বলছিল স্টেট হবে কি ক্ষণস্থায়ী, যতদিন লাগে হচ্ছে সব রিসোর্সেস নেওয়ার জন্য। লেনিন এবং স্ট্যালিন এরা এরা নিয়ে আসছে হচ্ছে রাশিয়াতে, এরা নিয়ে আসছেন 1917 সালে। হ্যাঁ, উনি হচ্ছে লেনিন আর উনি হচ্ছে স্ট্যালিন, জোসেফ স্ট্যালিন। এখন লেনিন যখন পাওয়ারে আসলো 1917 সালে, মানে তখন জাস্ট ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছে 1914-তে, আর 1917-তে হচ্ছে গিয়ে এই তোমার রাশিয়াতে আসছে হচ্ছে বলশেভিক পার্টি। এখন লেনিন এবং স্ট্যালিন ওরা দুজনই মার্কসিজম বলতেছে, আমরা ফলো করছি মার্কসিজম। আমাদের বলশেভিক পার্টি যেটা তোমার, এটা হচ্ছে গিয়ে তোমার একটা কমিউনিস্ট পার্টি। আমাদের আলটিমেট গোল হচ্ছে মার্কসের কমিউনিজম স্টেজে আমরা চলে যাব। ঠিক আছে, দে ওয়ার ডিটারমাইন্ড। কিন্তু যখন লেনিন পাওয়ারে আসছে তখন তোমার ওই প্রিমিটিভ কমিউনিজম, ইম্পেরিয়ালিজম, তারপরে হচ্ছে ফিউডালিজম, তারপরে আসবে কোনটা? ক্যাপিটালিজম, তারপরে আসবে সোশ্যালিজম, তারপরে আসবে কোনটা? কমিউনিজম। এভাবেই তো আসবে। তো লেনিন যখন পাওয়ারে আসছে তখন রাশিয়া থেকে মাত্র তারা যত রাজাদের ছিল সবাইকে ফাঁসি দিয়ে দিছে। জার বলতো তাদেরকে আর কি, যে রাজাদের বংশের সবাইকে ফাঁসি দিয়ে দিছে একবারে। বুঝে গেছে? অনেক অপারেশন করছিল তাদের রাজারা। অনেক বড় বড় প্যালেস আছে, মানুষজন খুব খারাপ অবস্থায় থাকতো, আর তাদের প্যালেস এক একটা কয়েকশো একর জমি নিয়ে। দেখবা গুগলে সার্চ করলে বা ইউটিউবে প্রচুর ভালো ভালো প্যালেস দেখা যায়। তাদের কুইন কিং লাক্সারিয়াস লাইফ লিড করতো। এটাই তো অপারেশন আসলে, তারা এত ভালোভাবে থাকতো আর গরিব মানুষ একদমই হইতো। তো পরে সবাইকে ফাঁসি দিয়ে দিচ্ছে।
এখন মার্কসের কথা শুনলেই তখন তো আবার আসবে ফিউডালিজম, তারপরে আবার আসবে ক্যাপিটালিজম, তারপরে করতে হবে সোশ্যালিজম। আমার তো অনেকদিন ওয়েট করতে হবে। লেনিন বলছে যে এটা দরকার হবে না, সরাসরি আমরা একদম রাজতন্ত্র থেকে বা ইম্পিরিয়ালিস্ট সোসাইটি থেকে আমরা সরাসরি কোনটাতে চলে যেতে পারি, সোশ্যালিজমে চলে যেতে পারি। পার্শিয়াল ফিউডালিজম এবং ইম্পিরিয়ালিজম ছিল, তো ওইখান থেকে ক্যাপিটালিজমের জন্য আর অপেক্ষা করে নাই। কোনটা আসে নাই তখনও রাশিয়াতে, তোমার এই ক্যাপিটালিজম আসে নাই, তখন এটা ছিল ইম্পিরিয়ালিজম এবং ফিউডালিজমের মাঝামাঝি। ওখান থেকে ডিরেক্ট লেনিন কোথায় নিয়ে গেছে, এটাকে সোশ্যালিজম। তাহলে আমরা কি বলতে পারি না যে লেনিন হ্যাজ রিফর্মড মার্কসিজম, যে আমাদের কোন দুইটাকে বাদ দেওয়া যাবে, ফিউডালিজম এবং ক্যাপিটালিজম বাদ দেওয়া যাবে। মানে ইট ইজ নট নেসেসারি যে আমাকে সোশ্যালিজমে যেতে গেলে উই নিড টু ক্রস ফিউডালিজম এন্ড ক্যাপিটালিজম। এই দুইটা ছাড়াও কি সম্ভব, ডিরেক্ট যাওয়া যায় হচ্ছে গিয়ে টু সোশ্যালিজম। ক্লিয়ার? লেনিন তো তাহলে একটা ছোটখাটো চেঞ্জ করছে, আর বাকিতে কোনো কিছু না। স্ট্যালিন কি করেছে? লেনিন ক্ষমতায় চলে আসলো, তার কিছুদিন পরে লেনিন মারাও গেল এখানে, এখন পাওয়ারে আসলো হচ্ছে স্ট্যালিন। স্ট্যালিনের যে জিনিসটা সেটা হলো যে স্ট্যালিন যখন পাওয়ারে আসছে তখন স্টেট সবগুলা জিনিসপত্র মালিকানা নিয়ে নিছে, অল রিসোর্সেস স্টেটের কাছে। প্রাইভেট যত তেল কোম্পানি স্টেটের, প্রাইভেট যত হচ্ছে গিয়ে অর্গানাইজেশন, ফ্যাক্টরিজ, ইন্ডাস্ট্রি সব হচ্ছে স্টেটের। এমনি সব নিয়ে নিবে, এমনি নাম এমনি নিয়ে নিবে, এমনি নিয়ে নিবে। ওদের ইনভেস্টমেন্ট গুলা তোমার তাকে শেয়ার দিয়ে দিবে, ধরো তার ইনভেস্টমেন্ট অনুযায়ী তার শেয়ার দিয়ে দিবে। আর যদি দেখা যায় যে না সে অনেক অপারেশন করছে তাহলে হয়তো কোনো কিছুই না দিতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে শেয়ার দিয়ে দিবে আর কি, এরকম হইতে পারে জিনিসটা। তাহলে ওর শেয়ার দিয়ে দিলেই তো হয়ে গেল যে তুমি তোমার ইন্ডাস্ট্রি আমরা নিয়ে নিচ্ছি, তোমার শেয়ার থাকবে 20%, তোমার শেয়ার থাকবে 30%। তার মানে যে প্রোডাকশন হবে এটার তুমি এতটুকু পাবা, যেহেতু তোমার কন্ট্রিবিউশন আছে, তুমি তো জমি কিনছো, মেশিনারিজ কিনছো, তোমাকে তো একবারে জিরো করা যাবে না, কিন্তু স্টেটের কন্ট্রোলে চলে যাবে সবকিছু। আচ্ছা, তাহলে স্টেট যদি সবকিছুর কন্ট্রোলে চলে যায়, তাহলে সবকিছু যখন একসময় হয়ে গেল, 5 বছর 10 বছর 20 বছর লাগলো ওনার, আমরা ধরে নিলাম যে 1917 সালে পাওয়ারে আসছিল লেনিন, ওনার জন্য 30 বছরই আমরা ধরতেছি, ধরো যে 1947 সাল বা 50 সাল পর্যন্ত, তখন তো আপনি স্টেট উঠাই দিবেন, ঠিক না? মানে স্টেট তো হয়ে যাবে হচ্ছে গিয়ে তখন, মানে সোশ্যালিজম তো বলতেছে স্টেট হবে একটা টেম্পোরারি জিনিস, তারপরে স্টেট উঠাই দিয়ে তারপরে হবে কমিউনিজম। আর স্টেট তো অপারেশন করতে পারবে না, উনি কয়েক লক্ষ মানুষ মেরেই ফেলছে, যারাই সোশ্যালিজমের বিরুদ্ধে কথা বলতো, এরকম মনে হয় 10-20 লক্ষ লোককে স্ট্যালিন নিজেই মেরে ফেলছে। আর স্টেটকে উনি মিনিমাম স্টেট না করে ম্যাক্সিমাম স্টেট পাওয়ার নিয়ে নিচ্ছে। তার মানে ঘরের ভিতরেও স্ট্যালিনকে নিয়ে কথা বলা যেত। তাহলে কোথায় হইলো গিয়ে মার্কসিজম? বুঝে গেছে জিনিসটা? তাহলে স্ট্যালিন করে ফেলছে হচ্ছে লঙ্গার স্টেটস, ডিউরেশন বাড়াই ফেলছে এবং স্টেট হয়ে গেছে অপ্রেসিভ। ক্লিয়ার জিনিসটা? তাহলে 1917 সাল থেকে শুরু করে 1989 সাল বা 90 সাল পর্যন্ত এই ইউএসএসআর, ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, এরা পাওয়ারে ছিল। লাস্টে ছিল হচ্ছে গর্বাচেভ। তারপরে আর সোশ্যালিজম রাখতে পারে নাই তারা। পরে তোমার গর্বাচেভের আন্ডারেই মানে প্রসেসটা শুরু হয়, বাট পরে বরিস ইয়েলৎসিনের আন্ডারে তারা আবার ক্যাপিটালিজমে ব্যাক করে। 1990 সাল থেকে আবার ক্যাপিটালিজম ব্যাক করে চলে আসে। তার মানে কি, তারা উল্টা দিকে হাঁটা শুরু করছে। 1990 সাল থেকেই ক্যাপিটালিজম আবার এখানে। এবং ক্যাপিটালিজম যখন আসছে, যেটা একটু আগে স্যামুয়েল কোয়েশ্চেন করলো, যত মানে প্রপার্টি ছিল যেগুলো সরকার নিয়ে নিছিল সব আবার ফেরত দিচ্ছে ওই মালিক খুঁজে খুঁজে। কারণ যখন শেষ তোমার টার্ম, মানে তখন তো তোমার ওই জিনিসগুলো ফেরত দিয়ে দিতে হবে। ওই প্রাইভেট প্রপার্টি যা যা নিছিল সব আস্তে আস্তে খুঁজে খুঁজে ফেরত দিছে বা তাদের শেয়ার বাড়ায় দিছে। এখন তো তাদের এখানে ফুল ক্যাপিটালিজম রাশিয়াতে। তাহলে আমরা দেখলাম হচ্ছে যে লেনিন এবং স্ট্যালিন, মানে তারা মার্কসিজমকে অত বেশি চেঞ্জেস করে নাই। লেনিনের কথা ছিল হচ্ছে যে আমাদেরকে ফিউডালিজম এবং ক্যাপিটালিজমের জন্য ওয়েট করা লাগবে না। আর হচ্ছে গিয়ে স্ট্যালিন যেটা বলতে চেষ্টা করলো সেটা হচ্ছে যে
আমাদের স্টেট যদি আমি উঠাই দেই, তাহলে আমাকে তো অন্যান্য রাষ্ট্র এসে অ্যাটাক করবে। আমি উঠাবো কেন? আমি ক্ষমতায় থাকি, আমি স্টেটের পাওয়ার আরো বাড়াতে থাকি। তাহলে স্ট্যালিনিজমটাও আমরা এখান থেকে দেখে ফেললাম এখানে। তাহলে আজকে এতটুকুই থাকুক, ঠিক আছে? আমাদের তো এখন সপ্তাহে 2 দিন সলভিং ক্লাস, তো তো আরেকটা মানে সলভিং ক্লাসে তাহলে আমরা এটা বাকিটা শেষ করে আমরা সলভিংটা করে ফেলবো। এটাই বেটার হয় না নাকি? 8টা বেজে গেছে যেহেতু, ঠিক আছে। অনলাইনে কারো কোনো কোয়েশ্চেন? নাহামের কিছু ওপিনিয়ন ছিল দেখলাম। ঠিক আছে, আমি তাহলে যতটুকু পড়ানো হয়েছে এটা আমি গ্রুপেও দিয়ে দিচ্ছি। আর হার্ড কপিতে সবকিছু আছে না নাকি না? আচ্ছা, তাহলে আর যতটুকু পড়ানো হয়েছে এটা আমি গ্রুপেও দিয়ে দিই তাহলে আমাদের। ও কেসেস গুলো ছিল না, হ্যাঁ হ্যাঁ, এই কেসেস গুলো আমি দিয়ে দিচ্ছি তাহলে। ঠিক আছে।